তুমি যদি এই সৃজনশীল প্রশ্ন যদি বুঝতে পারো, এই একটা সৃজনশীল দিয়ে তোমার 100 সৃজনশীল সমাধান করা হয়ে যাবে এবং টেস্ট পেপারে কোনো প্রশ্নই তোমার আটকাবে না। তুমি যেই প্রশ্ন হাতে নিবা দেখবে যে টেস্ট পেপারে সবগুলো প্রশ্ন তুমি সমাধান করতে পারতেছো। তুমি যদি আজকের এই ক্লাসটি করতে পারো, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এই চ্যাপ্টারে তোমার যদি 1% বেসিকও না থাকে, তুমি যদি আগে কখনো এই চ্যাপ্টার না পড়েও থাকো, তারপরেও আজকের ক্লাসে আমি তোমাকে যা পড়াবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কন্টেন্ট তুমি বুঝতে পারবা। এই গ্যারান্টি আমি তোমাদের শাওন ভাই আমি তোমাকে দিলাম। এবং আজকের এই ক্লাসটা তুমি যদি করো ভাইয়া, এইখান থেকে তোমার 10 মার্কস কমন। ঠিক আছে, জাস্ট একটা ক্লাস করেই তুমি 10 মার্ক নিশ্চিত করতে পারবা। এবং এক ক্লাসেই আজকে আমরা আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব এই সম্পূর্ণ চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। তো চলো আমরা পুরো চ্যাপ্টারটা পড়া শুরু করে দেই। তো আমাদের এই চ্যাপ্টারে আমাদের একটু অ্যানালাইসিস করে দেখতে হবে যে কোন অংশ থেকে আমাদের বোর্ড পরীক্ষায় প্রশ্ন চলে আসে। তো আমাদের এই চ্যাপ্টারে মেইনলি প্রথম দেখো যে ফরম্যাটটা, সেটা হচ্ছে যে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এখানে তোমরা আদর্শ গ্যাস কাকে বলে এই টাইপের জিনিসপাতিগুলো নিয়ে আমাদের পড়তে হবে। এবং আমাদের এই চ্যাপ্টারে একটা টপিক রয়েছে শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা। তুমি যদি এই শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা এই টপিকটা একদম সুন্দর করে বেসিক সহ পড়তে পারো এবং এই টাইপ থেকে যত ধরনের সৃজনশীল প্রশ্ন আসতে পারে সেইগুলো যদি সমাধান করে যাইতে পারো, ইনশাল্লাহ ভাইয়া তোমার একটা সৃজনশীল 100% কমন চলে আসবে। তো আমার সাথে একটু কন্টিনিউ করো। আমি জাস্ট ক্লাসেই তোমাকে শুধু পড়াবো না, ক্লাসের মধ্যেই তোমাকে সমস্ত কন্টেন্ট তুমি ক্লাসের মধ্যেই বুঝতে পারবা এবং ইনশাল্লাহ আশা করি ক্লাসের মধ্যেই তোমার পড়াশোনাগুলো মুখস্থ হয়ে যাবে। আমি আমার দিক থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো। জাস্ট তুমি একটু খাতা কলম নিয়ে বসো এবং ক্লাসটা নোট করো, ওকে? তাহলে তুমি অনেক বেশি এখান থেকে উপকৃত হবা। তো প্রথমেই দেখো আমাদের এখান থেকে সৃজনশীল কোন জায়গা থেকে আসে। তোমাকে যদি কেউ প্রশ্ন করে কোন জায়গা থেকে আসে, আসে ভাই শিশিরাঙ্ক এবং হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা এই টপিক থেকে আসে। তো আমরা পড়া শুরু করব একদম শুরুতেই। অনেকেই প্রশ্ন আমাকে করতে পারো ভাইয়া চ্যাপ্টারের শুরুতে বিভিন্ন সূত্র রয়েছে, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গেলুসাকের সূত্র, এগুলো পড়লেন না কেন? তুমি ক্লাসটা করো, জাস্ট আমার উপরে তো ভরসা করছো, ক্লাসটা করো, ইনশাল্লাহ সবাই বুঝতে পারবা। এখান থেকে আমাদের সৃজনশীল আসবেই শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা থেকে। তো আমরা সেই জায়গাটাই প্রথমত অ্যাটাক করবো। আসো, তো প্রথমত আমরা শুরু করবো যে টপিকটা, সেটা হচ্ছে একটু খাতার মধ্যে সুন্দর করে লিখে ফেলো শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক, ঠিক আছে? আমরা পড়াশোনা শুরু করব শিশিরাঙ্ক ও আপেক্ষিক আর্দ্রতা। শিশিরাঙ্ক ও আপেক্ষিক আর্দ্রতা, শিশিরাঙ্ক ও আপেক্ষিক আর্দ্রতা। আচ্ছা, তো প্রথমেই একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া শিশিরাঙ্ক জিনিসটা কি এবং আপেক্ষিক আর্দ্রতা জিনিসটা কি? দেখো আমি তোমাকে একদম সিম্পল করে বলি, মনে রাখবা যে শিশিরাঙ্ক মানে হচ্ছে একটা টেম্পারেচার। কি মনে রাখবা বলো তো? শিশিরাঙ্ক মানে হচ্ছে একটা টেম্পারেচার। তাহলে সুন্দর করে লিখে ফেলো, শিশিরাঙ্ক মানে হচ্ছে একটা টেম্পারেচার। TEMPERATURE, টেম্পারেচার। এখন টেম্পারেচার মানে কি ভাইয়া? টেম্পারেচার মানে তুমি সুন্দর করে আমাকে বলতে পারবা যে ভাইয়া টেম্পারেচার মানে হচ্ছে তাপমাত্রা। তাহলে কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে ভাইয়া শিশিরাঙ্ক বলতে তুমি কি বোঝো, তাহলে ভাইয়া আমি শিশিরাঙ্ক বলতে কি বুঝি বলো তো? শিশিরাঙ্ক বলতে আমি বুঝি যে শিশিরাঙ্ক হচ্ছে একটা টেম্পারেচার। তাহলে ভাই আপেক্ষিক আর্দ্রতা বলতে আমি কি বুঝি? তাহলে তুমি বলবা যে আপেক্ষিক আর্দ্রতা মানে হচ্ছে, দেখো সুন্দর করে লিখে ফেলো, দুটি জলীয় বাষ্পের অনুপাত। তাহলে আপেক্ষিক আর্দ্রতা মানে হচ্ছে দুটি জলীয় বাষ্পের অনুপাত। মুখস্থ হয়ে গেছে? আমার সাথে সাথে মুখস্থ করতে হবে কিন্তু, ক্লাসের পড়া একদম ক্লাসে, আমরা যে ক্লাসটা করবো ক্লাসে সবকিছু মুখস্থ করে ফেলবো। তার মানে প্রথমেই দেখলাম যে শিশিরাঙ্ক বলতে কি বোঝে, যে শিশিরাঙ্ক বলতে আমরা বুঝি যে এটা একটা টেম্পারেচার। টেম্পারেচার মানে কি তাপমাত্রা। আপেক্ষিক আর্দ্রতা মানে কি বলতো? আপেক্ষিক আর্দ্রতা মানে হচ্ছে দুইটা জলীয় বাষ্পের অনুপাত। মুখস্থ হয়ে গেছে? হয়ে গেছে। তো আমাদের পরীক্ষায় ক এবং খ নম্বরে আসতে পারে যে শিশিরাঙ্ক কাকে বলে, সুন্দর করে সংজ্ঞাটা লেখা লাগতে পারে। তো আসো আমরা একটু করে লিখে ফেলি যে শিশিরাঙ্কের ডিফিনেশনটা একটু করে লিখে ফেলি। শিশিরাঙ্ক, ঠিক আছে? তুমি 5 থেকে 7 মিনিট ক্লাসটা করো, তুমি সবগুলো কন্টেন্টে আশা করি বুঝতে পারবা। তো প্রথম কথা হচ্ছে যে শিশিরাঙ্ক কাকে বলে। আমি আগে ডিফিনেশনটা লিখি, ভয় পাইও না, তুমি নিজেই বুঝতে পারবা। দেখো একটু সময় আমাকে দাও, 4 থেকে 5 মিনিট সময় দাও, দেখবে সবগুলো জিনিস ক্লিয়ার করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। তো শিশিরাঙ্ক কাকে বলে একটু ডিফিনেশনটা আমরা একটু সুন্দর করে লেখার চেষ্টা করি। দেখো শিশিরাঙ্ক কাকে বলে, তো আমরা একটু প্রথমত শিশিরাঙ্কের ডিফিনেশনটা লিখবো। আমি একটু কালার কলম ইউজ করি, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো শিশিরাঙ্ক কাকে বলে, একটু সুন্দর করে লিখবা। যে তাপমাত্রায় যে তাপমাত্রায় তাহলে শিশিরাঙ্ক কাকে বলে? যে তাপমাত্রায়, দেখো একটু করে, যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু, যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট, তাহলে কি বললাম দেখো, তুমি নিজেই পারবা, জাস্ট একটু সময় দাও। শিশিরাঙ্ক কাকে বলে দেখো, যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু,
আয়তনের, যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে উপস্থিত, এর মধ্যে, এর মধ্যে উপস্থিত, তাহলে কি বললাম, যে তাপমাত্রায় কোনো আয়তনের বায়ু এর মধ্যে উপস্থিত দ্বারা, জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, সম্পৃক্ত হয়, তাকে শিশিরাঙ্ক বলে। ভাইয়া কি বুঝতে পারি? আচ্ছা, আমি বুঝতে পারি, আমরা দেখি একটু বোঝার চেষ্টা করি আসলে কি বলছে। তাকে কি বলতো? তাকে শিশিরাঙ্ক বলে। তোমরা যখন বুঝতে পারো না, আমি সেটা বুঝতে পারি না, আমরা পয়েন্ট মার্ক করি। কি বলছে? সেটা definition এ আমাদের বলছে যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে উপস্থিত, এর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়। তাহলে এখানে একটা কথা বলছে, কি বলতো, সম্পৃক্ত হয়, তাকে কি বলছে, শিশিরাঙ্ক বলে। তার মানে বুঝতে হবে সম্পৃক্ত জিনিসটা কি। আমি জাস্ট তোমাকে কথা দিচ্ছি, তুমি তোমার করতে হবে না, তুমি নিজে নিজেই দিতে পারবা। আচ্ছা, এটা আমাদের উপরে লিখে রাখলে আমাদের জন্য একটু সুবিধা হইতো, আমাদের অনেক পড়াশোনা করতে হবে। আমি দেখি যে তো সেক্ষেত্রে আমাদের জায়গা একটু কম হয়ে যাচ্ছে, মুছে দিচ্ছি প্রয়োজনে। আমি এটা আমি সুন্দর করে একটু সাইডে লিখে রাখি, তাহলে একটু দাঁড়াও, আমাদের একটু জায়গার প্রয়োজন, তো জায়গা কম হয়ে যাচ্ছে এই জায়গাটায়। আশা করি নিচেও দেখা যাবে। আমি একটু সুন্দর করে এই জিনিসগুলা তোমাদের জন্য একটু সুন্দর করে একটু সাইডে লিখে রাখি, তাহলে তুমি বুঝতে পারবা। ডেফিনিশনটা জাস্ট আরেকবার একটু লিখি, তাহলে তোমাদের অনেক কিছু তোমাদের সুবিধা হবে। যেটা বললাম যে শিশিরাঙ্ক কাকে বলে, কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু দেখো, যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু, যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে, তোমরা একটু খাতার মধ্যে তুলো, হ্যাঁ খাতার মধ্যে তুলবা, তাহলে বুঝতে পারবা। যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে, যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা, এর মধ্যে উপস্থিত, এর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, সম্পৃক্ত হয়, তাকেই শিশিরাঙ্ক বলে। এখানে একটা কথা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, সেটা দেখা যাচ্ছে, সেটা কি, সম্পৃক্ত। এই কথাটা আমরা বুঝতে পারিনি, তো আসলে আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমতই আমরা এটা কেস 1 নিয়ে চিন্তা করবো। ধরো আমরা এখানে এটা লিখতেছি কেস 1, আমরা একটু বোঝার সুবিধার্থে লিখলাম কেস 0 1। আমরা কয়েকটা কেস একটু দেখবো। তো দেখো, কেস 0 1 একটু খেয়াল করো। মনে করো এইটা হচ্ছে তোমার রুম, তুমি যে রুমের মধ্যে আসো এখন, এটা হচ্ছে সেই রুম, ঠিক আছে, এটা হচ্ছে সেই রুম। তো এই রুমের মধ্যে ডেফিনেটলি জলীয় বাষ্প আছে, বলো তো আছে না জলীয় বাষ্প? জলীয় বাষ্প আছে। তো এই রুমের মধ্যে জলীয় বাষ্প আছে, তো এই রুম মনে করো সর্বোচ্চ জলীয় বাষ্প মানে ধারণ ক্ষমতা, আমি যদি বলি যে এই রুমের সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা 100 গ্রাম, এটা আমি তোমাকে আগে থেকে বলে দিলাম যে ভাইয়া এই রুমের সর্বোচ্চ জলীয় বাষ্প হচ্ছে সে ধরতে পারে 100 গ্রাম। তার মানে এইটা কি বলতো, ধারণ ক্ষমতা। কি ধারণ ক্ষমতা বলতো? জলীয় বাষ্প ধারণ ক্ষমতা। এটা হচ্ছে ধারণ ক্ষমতা। কি ধারণ ক্ষমতা? জলীয় বাষ্প ধারণ ক্ষমতা, জলীয় বাষ্প, জলীয় বাষ্প ধারণ ক্ষমতা। তার মানে আমি যে জিনিসটা এখানে তোমাকে বুঝাইলাম যে এই রুমের মধ্যে সর্বোচ্চ জলীয় বাষ্প ধরতে পারে 100 গ্রাম। আমি মনে করো কি করলাম, বাইরে থেকে এখানে জলীয় বাষ্প দিলাম, আমি এখানে বাইরে থেকে জলীয় বাষ্প দিলাম 70 গ্রাম জলীয় বাষ্প দিলাম। তাহলে দেখো তো, এখানে জলীয় বাষ্প ধরতে পারে 100 গ্রাম, আমি বাইরে থেকে জলীয় বাষ্প দিলাম 70 গ্রাম। তাহলে এই 70 গ্রাম যে বাইরে থেকে আমি এখানে দিলাম, এই 70 গ্রাম বর্তমান এই রুমের মধ্যে উপস্থিত রয়েছে না? যেহেতু এই 70 গ্রাম বর্তমান এই রুমের মধ্যে উপস্থিত রয়েছে, তাহলে আমি এটাকে বলতে পারবো না, যেহেতু এটা এখানে উপস্থিত আছে, তাহলে আমি এটা বলতে পারবো যে এটা হচ্ছে উপস্থিত জলীয় বাষ্পের ভর। এটা কি, এই রুমের মধ্যে যেহেতু উপস্থিত আছে, এজন্য আমি এটাকে বলতে পারবো উপস্থিত জলীয় বাষ্পের, উপস্থিত জলীয় বাষ্পের ভর। তাহলে কি করলাম, যে এই রুমের মধ্যে সর্বোচ্চ জলীয় বাষ্প ধরতে পারবে 100 গ্রাম, আমি বাইরে থেকে জলীয় বাষ্প দিলাম 70 গ্রাম। তাহলে রুমের ধারণ ক্ষমতা হচ্ছে 100 গ্রাম, বাট আমি দিয়েছি 70 গ্রাম। তো যেহেতু এই 70 গ্রাম বর্তমানে এই রুমের মধ্যে উপস্থিত রয়েছে, এজন্য আমি এটাকে বললাম উপস্থিত জলীয় বাষ্পের ভর। এবং ধরে নাও যে এই রুমের যে টেম্পারেচার, তুমি ধরে নাও যে এই রুমের টেম্পারেচার হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে নর্মালি যেহেতু এই রুমের টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এখানে কি বাতাসের বা বায়ুর তাপমাত্রা এটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমি বলতে পারবো যে এই 30 ডিগ্রি সেলসিয়াসটা হচ্ছে এখানে বায়ুর তাপমাত্রা। কার তাপমাত্রা? এই 30 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে এখানে, এখানে বায়ুর তাপমাত্রা। এই 30 ডিগ্রি সেলসিয়াস এখানে বায়ুর তাপমাত্রা। তাহলে একটু খেয়াল করো,
যে আমাদের ধারণ ক্ষমতার থেকে যদি উপস্থিত জলীয় বাষ্পের ভরটা কম হয় তখন আমরা এটাকে বলবো, দেখো আমি একটু বলি, এখানে যেহেতু আমাদের এই 70টা কম, ঠিক আছে, 100টা বেশি, 100 বেশি না, তার মানে আমাদের ধারণ ক্ষমতা বেশি, তাহলে ধারণ ক্ষমতার থেকে যদি উপস্থিত জলীয় বাষ্পের ভর কম হয় তখন আমি সেটাকে বলবো অসম্পৃক্ত অবস্থায় আছে। কি অবস্থায় আছে? অসম্পৃক্ত। অসম্পৃক্ত। অসম্পৃক্ত, যেহেতু আমরা এই যে জলীয় বাষ্প নিয়ে পড়তেছি তাহলে বলতে পারবো এটা কি অসম্পৃক্ত জলীয় বাষ্প। তাহলে এটাকে আমরা বলতে পারবো অসম্পৃক্ত জলীয় বাষ্প। মানে অসম্পৃক্ত জলীয় বাষ্প আমরা কাকে বলবো? যদি আমাদের ধারণ ক্ষমতার থেকে উপস্থিত জলীয় বাষ্পের ভরটা কম হয় তখন আমরা সেটাকে বলবো অসম্পৃক্ত জলীয় বাষ্প। তো এবার মনে করো আমরা আরেকটা কেস নিয়ে একটু আলোচনা করি। আমরা একটু কেস 2 নিয়ে আলোচনা করি। তো একইভাবে ধরো যে এটা হচ্ছে আমাদের সেই একটা রুম, এটা হচ্ছে আমাদের একটা রুম, এই রুমের মধ্যেও সর্বোচ্চ জলীয় বাষ্প ধরতে পারে 100 গ্রাম, আগের মতোই। আগেও যেমন সর্বোচ্চ ধরতে পারছে 100 গ্রাম, এবারও মনে করো সর্বোচ্চ ধরতে পারে 100 গ্রাম। তো আমি এখানে বাইরে থেকে আবার জলীয় বাষ্প দিলাম, মনে করো সর্বোচ্চ ধরতে পারে 100 গ্রাম, বাইরে থেকে দিলামও 100 গ্রাম। তাহলে এই যে 100 গ্রাম বর্তমান, যেহেতু এই 100 গ্রাম বর্তমানে এই রুমের মধ্যে উপস্থিত রয়েছে, তাহলে আমি এটাকে বলতে পারবো উপস্থিত জলীয় বাষ্পের ভর। উপস্থিত জলীয় বাষ্পের ভর, যেহেতু এটা এই রুমের মধ্যে উপস্থিত রয়েছে এজন্য আমি এটাকে বললাম উপস্থিত জলীয় বাষ্পের ভর। তাহলে এটা কি আমাদের ধারণ ক্ষমতা, এটা আমাদের এই যে আগের মতো ধারণ ক্ষমতা, এটা হচ্ছে উপস্থিত জলীয় বাষ্পের ভর। ধারণ ক্ষমতা এবং উপস্থিত জলীয় বাষ্পের ভর দুটো যদি সমান হয় তখন আমি সেটাকে বলতে পারবো সেটা কি অবস্থায় আছে? সম্পৃক্ত অবস্থায় আছে। কি অবস্থায় আছে? সম্পৃক্ত অবস্থায় আছে। তো এটাকে আমি বলতে পারবো সম্পৃক্ত জলীয় বাষ্প। তাহলে আমি এটাকে বলতে পারবো সম্পৃক্ত জলীয় বাষ্প। তাহলে আমার যদি ধারণ ক্ষমতা এবং উপস্থিত জলীয় বাষ্পের ভরটা সমান হয় তাহলে সেটাকে বলতে পারবো সম্পৃক্ত জলীয় বাষ্প। এবার আমরা আরেকটা কেস দেখার চেষ্টা করি। দেখো একটু করে, মনে করো এবার আমরা একটু কেস 3 নিয়ে আলোচনা করব। কেস 3 নিয়ে আলোচনা করব। তো একইভাবে এটা মনে করো আমাদের সেই রুম, ঠিক আছে, এখানে তুমি টেম্পারেচার দিয়ে দাও, এখানে তুমি টেম্পারেচার আগে যেমন 30 ডিগ্রি সেলসিয়াস ছিল, এখানেও টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস, এখানেও আমাদের টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস, এখানেও সর্বোচ্চ ধরতে পারে 100 গ্রাম। তার মানে কি ধারণ ক্ষমতা হচ্ছে 100 গ্রাম। আমি বাইরে থেকে আবার দিলাম 70 গ্রাম। তাহলে এই 70 গ্রাম যেহেতু বর্তমান এই রুমের মধ্যে উপস্থিত রয়েছে, তাহলে আমি এটাকে কি বলতে পারবো? এটাকে বলতে পারবো উপস্থিত জলীয় বাষ্পের ভর। উপস্থিত জলীয় বাষ্পের ভর। আর এটা কি বলতো? এটা হচ্ছে আমাদের ধারণ ক্ষমতা। ধারণ ক্ষমতা যতটুকু ধরতে পারে এটাকে আমরা কি বলতেছি? ধারণ ক্ষমতা বলতে পারবো। তাহলে এখন একটু খেয়াল করো ভাইয়া, এটা তো কেস 1 এর মতো হয়ে গেল। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো, এটা কেস 1 এর মতোই হয়ে গেছে। যে যেহেতু ধারণ ক্ষমতা 100 গ্রাম, বাইরে থেকে দিয়েছি 70 গ্রাম, তাহলে এই 70 গ্রাম হচ্ছে উপস্থিত জলীয় বাষ্পের ভর, আর এটা হচ্ছে আমার ধারণ ক্ষমতা। তো এখন দেখো আমরা একটা কাজ করি, আমরা প্রতিবারই যে কাজটা করতেছিলাম আমাদের ইচ্ছা মতো এখানে 70 গ্রাম দিলাম, কখনো এখানে 100 গ্রাম দিলাম, বাট এইবার আমরা যে কাজটা করব, এইখানে যে 70 গ্রামটা আছে, মানে এই 70 গ্রাম তো আমরা বাইরে থেকে দিয়েছি, তো আমরা দেখি যে কোনোভাবে এই যে একটা কাজ করা যায় কিনা, এখানে তো 70 গ্রাম আছে, আমরা কাজ করি যে দেখি ধারণ ক্ষমতাটাকে কমায় কোনোভাবে এই 70 গ্রামের কাছাকাছি নিয়ে আসা যায় কিনা। ভাইয়া ধারণ ক্ষমতাকে কমায় আপনি কেন 70 গ্রামের কাছাকাছি নিয়ে আসবেন? দেখো তোমাকে একটু আগে আমি 2 নম্বর কেজে পড়াইছি, যখন আমার এই যে দেখো উপস্থিত জলীয় বাষ্পের ভর আর ধারণ ক্ষমতা সমান হয় তখন আমি সেটাকে সম্পৃক্ত জলীয় বাষ্প বলতে পারি। তো আমি এটাকে দেখতে যাচ্ছি যেহেতু এটা অসম্পৃক্ত অবস্থায় আছে, এটাকে আর কোনো উপায় আছে কিনা সম্পৃক্ত করার। যেহেতু এখানে প্রথমত ছিল 70, 100, এখানে কম, তার মানে অসম্পৃক্ত অবস্থা ছিল, এখানেও অসম্পৃক্ত অবস্থায় আছে, বাট আমি এবার এই অংশটাকে ফিক্সড রেখে আমি দেখতে চাচ্ছি যে কোনোভাবে এই 100টাকে কমায়, এই ধারণ ক্ষমতাটাকে কমায় কোনোভাবে যদি 70 করা যায় তাহলে আমি বলতে পারবো যে এখানেও 70, এখানেও 70, তার মানে উপস্থিত জলীয় বাষ্পের ভর এবং ধারণ ক্ষমতা দুইটাই সমান। দুটোটাই সমান হলে কি বলা যায় বলতো ভাইয়া? তখন বলা যায় যে সেটা সম্পৃক্ত অবস্থায় আছে। তো এখন তুমি কি চাইলে ইচ্ছা করলেই কি ধারণ ক্ষমতা কমাই দিতে পারবা? না, ইচ্ছা করলে তো আসলে কোনো কিছু করা যাবে না। আমার মন চাইলে আমি ধারণ ক্ষমতা কমাই দিব, এরকম কি কিছু করতে পারবো? আমি পারবো না। তাহলে আমাকে কি করতে হবে? আমি যদি ধারণ ক্ষমতা কমাইতে চাই তাহলে আমাকে যে কাজটা করতে হবে, দেখো তোমাকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এই যে ধারণ ক্ষমতা, আমি একটু দেখি যে আসলে বোর্ডে কতদূর পর্যন্ত দেখা যাচ্ছে। আমি একটু দেখি যে আমার বোর্ডে আসলে কতদূর পর্যন্ত লেখাগুলা দেখা যাবে। আচ্ছা, ওকে ফাইন, খুব বেশি দূর নিচে দেখা যাবে না, তারপরেও একটু দেখা যাবে। তো দেখো, আমি যদি ধারণ ক্ষমতা কমাইতে চাই আমাকে জানতে হবে যে এই ধারণ ক্ষমতা, এই যে ধারণ ক্ষমতা, এটা একটু সুন্দর করে নোট করবা। এই ধারণ ক্ষমতা হচ্ছে তাপমাত্রার সমানুপাতিক। কি বললাম? ধারণ ক্ষমতা হচ্ছে তাপমাত্রার সমানুপাতিক। এই ধারণ ক্ষমতা কি বলতো? এটা হচ্ছে তাপমাত্রার সমানুপাতিক। তার মানে আমি যদি ধারণ ক্ষমতা কমাই এখান থেকে টেম্পারেচারটাও কমে যাবে। 100 আছে, মনে করো আমি এখানে 100 থেকে কমায় আমি এটাকে করলাম, কত করলাম বলতো? 90 করে দিলাম, ঠিক আছে, যে এর মধ্যে ধারণ ক্ষমতা 90। তখন মনে করো এটা 30 থেকে কমে এটা মনে করো হয়ে গিয়েছে
29 ডিগ্রি সেলসিয়াস হয়ে গিয়েছে। আমি আবারও এটাকে কমাচ্ছি, আমি এটাকে আবারও কমাচ্ছি, 90 থেকে কমায় আমি কি করলাম, যেহেতু সমানুপাতিক ধারণ ক্ষমতা তাপমাত্রা সমানুপাতিক, এটাকে 90 থেকে কমায় 80 করলাম, তখন এটা মনে করো 29 থেকে কমে এটা মনে করো 28 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। আবার এটাকে মনে করো আমি এই 80 থেকে কমায় 70 করলাম, 80 থেকে কমায় 70 গ্রাম গ্রাম করে দিলাম। এখন এটা মনে করো 28 থেকে কমে এটা মনে করো নেমে গেল 26 ডিগ্রি সেলসিয়াসে নেমে গেল, ঠিক আছে। তাহলে এই যে তুমি একটু খেয়াল করো তো, আমি এখানে ধারণ ক্ষমতা কমাচ্ছি 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 কমাচ্ছি, এইদিকে আমাদের টেম্পারেচার কিন্তু আস্তে আস্তে কমতেছে কমতেছে কমতেছে। তার মানে কি, ধারণ ক্ষমতা আস্তে আস্তে কমাচ্ছি, টেম্পারেচার আস্তে আস্তে কমাচ্ছে। আস্তে আস্তে কমাতে কমাতে এই যে এমন একটা স্পেশাল টেম্পারেচার আসলো 26 ডিগ্রি সেলসিয়াস, এই 26 ডিগ্রি সেলসিয়াসে তুমি খেয়াল করো এইখানেও 70 গ্রাম হয়ে গিয়েছে, এইখানেও 70 গ্রাম হয়ে গিয়েছে। তার মানে এইটাও সমান এইটাও সমান। তো সেটা কোন টেম্পারেচারে হয়েছে, এই যে একটা স্পেশাল টেম্পারেচার 26 ডিগ্রি সেলসিয়াস, এটা ধরে নেওয়া মানে আমাদের সমস্যা নাই। তো এই যে 26 ডিগ্রি সেলসিয়াসে এসে আমাদের উপস্থিত জলীয় বাষ্পের ভর এবং আমাদের ধারণ ক্ষমতা দেখো দুইটাই 70 গ্রাম হয়ে গিয়েছে। তাহলে আমরা এখন এটাকে বলতে পারবো সম্পৃক্ত অবস্থায় আছে। তাহলে কি বলতে পারবো, এটা সম্পৃক্ত জলীয় বাষ্প বলতে পারবো, সম্পৃক্ত জলীয় বাষ্প বলতে পারবো। তুমি কি একটু খেয়াল করতে পারছো, এই যে এটা একটা স্পেশাল টেম্পারেচার, যে স্পেশাল টেম্পারেচারে আমাদের উপস্থিত জলীয় বাষ্পের ভর এবং ধারণ ক্ষমতা দুইটা সমান হয়েছে এবং আমরা সম্পৃক্ত কিন্তু অবস্থায় নিয়ে আসতে পারছি। দেখো তো এখন একটু কষ্ট করে তুমি এই ডিফিনেশনটা তুমি বুঝতে পারো কিনা, বা ডিফিনেশনটা মুখস্থ করতে হয় কিনা। দেখো তো, যে তাপমাত্রায়, এই যে এইটা হলো সেই তাপমাত্রা, যে তাপমাত্রায় কোনো একটা নির্দিষ্ট আয়তনের, এখানে বায়ু আছে, তাহলে কোনো একটা নির্দিষ্ট আয়তনের বায়ু, খেয়াল করো ভালো করে, যে তাপমাত্রায় কোনো একটা নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে উপস্থিত, এই যে এর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প, এই যে এর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প, এই উপস্থিত জলীয় বাষ্প দিয়েই তো আমরা এটাকে সম্পৃক্ত করলাম। দেখো এই যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা কি হয়েছে, সম্পৃক্ত হয়েছে না, এই যে সম্পৃক্ত হয়েছে না, তাহলে এটাকে আমরা এই স্পেশাল টেম্পারেচারটাকে আমরা শিশিরাঙ্ক বলতে পারবো না। বুঝতে পারছো? আবার একটু খেয়াল করো, দেখো যে তাপমাত্রায় কোনো একটা নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে এই যে উপস্থিত যে জলীয় বাষ্পটা আছে, এই উপস্থিত জলীয় বাষ্প আমরা চেঞ্জ করছি করিনি, এইটা দ্বারাই তো আমরা সম্পৃক্ত করলাম। তাহলে এই উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, কি হয়েছে, সম্পৃক্ত অবস্থায় নিয়ে আসছি। তাহলে যে তাপমাত্রায় কোনো একটা নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে উপস্থিত, এটা কি উপস্থিত জলীয় বাষ্প না, তাহলে এর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় তাকেই শিশিরাঙ্ক বলে। এই স্পেশাল টেম্পারেচার, এই টেম্পারেচারটাকেই আমরা শিশিরাঙ্ক বলতেছি। তাহলে যে তাপমাত্রায় কোনো একটা নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় তাকেই শিশিরাঙ্ক বলে। ডিফিনেশনটা কি বোঝা গিয়েছে? একটু কষ্ট করে কমেন্ট করে আমাকে জানাবা যে এই পর্যন্ত সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, আমাকে একটু জানাবা। তাহলে আমাদের পরীক্ষা আসতে পারে শিশিরাঙ্ক কাকে বলে, আমরা ডিফিনেশন মুখস্থ করে ফেললাম। মুখস্থ করো আমার সাথে, যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় তাকে শিশিরাঙ্ক বলে। ডিফিনেশন মুখস্থ হয়েছে কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবা। তাহলে আবার খেয়াল করো, প্রথম যে কেসটা ছিল আমরা দেখলাম যে এখানে আমাদের জলীয় বাষ্প ধরতে পারে 100 গ্রাম, বাইরে থেকে দিলাম 70 গ্রাম। তাহলে যেহেতু আমাদের উপস্থিত, মানে যেটা দিলাম এটা বর্তমানে এর মধ্যে উপস্থিত রয়েছে, তার মানে এটা হচ্ছে আমাদের উপস্থিত জলীয় বাষ্পের ভর। তো যেহেতু আমাদের উপস্থিত জলীয় বাষ্পের ভরটা কম এবং আমাদের ধারণ ক্ষমতা বেশি, সেক্ষেত্রে আমরা এটা কি বলছি, এটা হচ্ছে অসম্পৃক্ত অবস্থায় ছিল। তার মানে এটাকে আমরা বলছি কি, অসম্পৃক্ত জলীয় বাষ্প বলছি। এখন আমাদের এখানে ধারণ ক্ষমতা 100 গ্রাম, আমি বাইরে থেকে জলীয় বাষ্প দিয়েছি 100 গ্রাম, তাহলে আমার উপস্থিত জলীয় বাষ্পের ভর এবং ধারণ ক্ষমতা দুটোটাই সমান হয়ে গিয়েছে। যখন দুইটাই সমান হয় তখন আমরা কি বলি, সম্পৃক্ত অবস্থায় আছে। এবার আমরা কি করলাম, যে এখানে আমার ধারণ ক্ষমতা ছিল 100 গ্রাম, প্রথমত আমরা বাইরে থেকে দিয়েছি 70 গ্রাম। তো আমরা একটা কাজ করলাম, সেটা কি, যে এখানে 70 গ্রাম মানে উপস্থিত জলীয় বাষ্পের ভরটা ফিক্সড রেখে আমরা এটাকে সম্পৃক্ত করব। প্রথমে ছিল 100 আর 70, তার মানে অসম্পৃক্ত অবস্থায় ছিল। আমাদের টার্গেট কি, এটাকে সম্পৃক্ত করা। কিভাবে করব, যে আমরা এটাকে ফিক্সড রেখে আমরা দেখবো যে কোনোভাবে ধারণ ক্ষমতাকে কমাই, আসলে এটা এই কাজটা করা যায় কিনা। তো আমরা তো ইচ্ছা করলে করতে পারবো না। এই জন্য আমরা দেখলাম যে ধারণ ক্ষমতা হচ্ছে আমাদের তাপমাত্রার সমানুপাতিক। তার মানে আমরা যদি ধারণ ক্ষমতা আস্তে 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 কমাই, টেম্পারেচার আস্তে 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 কমবে, কারণ দুইটাই সমানুপাতিক। তো সেই ক্ষেত্রে আমি ধারণ ক্ষমতা আস্তে আস্তে কমাইছি এবং কমতে 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 এই 26 ডিগ্রি সেলসিয়াসে এসে এখানেও 70 গ্রাম হয়ে গিয়েছে, এখানেও 70 গ্রাম হয়ে গিয়েছে। তার মানে উপস্থিত জলীয় বাষ্পের ভর এবং আমার ধারণ ক্ষমতা দুটোটাই সমান হয়ে গিয়েছে এবং কন্ডিশনটা কি সম্পৃক্ত হয়েছে। এখন আমি এখান থেকে ডেফিনেশনটা বলি, এই যে আমাদের সেই স্পেশাল টেম্পারেচার, তার মানে যে তাপমাত্রায় কোনো একটা নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা কি হইলো, সম্পৃক্ত হইলো। যে তাপমাত্রায় এখানে বায়ু আছে, তার মানে যে তাপমাত্রায় কোনো একটা নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে এই যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, উপস্থিত জলীয় বাষ্প দ্বারা কি হয়েছে, সম্পৃক্ত হয়েছে, তাকেই আমরা কি বলি, শিশিরাঙ্ক বলি। তাকেই আমরা কি বলি, শিশিরাঙ্ক বলি। আশা করি এই ডেফিনেশনটা তোমরা বুঝতে পারছো। একটু কাইন্ডলি কমেন্ট করে আমাকে জানাই দিবা যে এতটুকু জিনিস তোমরা বুঝতে পারছো কিনা। এবার আমাকে জাস্ট একটা প্রশ্নের উত্তর দাও। মনে করো যে এটা হচ্ছে একটা মোটা ব্যক্তি,
এটা হচ্ছে একটা মোটা ব্যক্তি, ঠিক আছে, আর এটা হচ্ছে একটা চিকন ব্যক্তি। এখন এটা হচ্ছে চিকনা, ঠিক আছে, মোটা আর চিকনা। এখানে ধরো একটা কথার কথা, একটা বই রয়েছে, এখানে একটা বই আছে, এখানে একটা বই আছে। তো আমি যদি এই দুইটা ব্যক্তিকে ধাক্কা দিতে বলি, যে বইটাকে ধাক্কা দিয়ে এই মাথা থেকে ওই মাথায় নিয়ে যাইতে বলি, তাহলে আসলে কে খুব বেশি বল প্রয়োগ করতে পারবে বলতো? মোটা না চিকন ব্যক্তি? মানে মোটা ব্যক্তি শরীরের শক্তি বেশি, সে খুব জোরে ধাক্কা দিতে পারবে, বাট চিকনা ব্যক্তির শরীরে তো খুব বেশি শক্তি নেই, সে কি জোরে ধাক্কা দিতে পারবে? সে জোরে ধাক্কা দিতে পারবে না। তার মানে মোটা ব্যক্তিটা খুব বেশি জোরে বল প্রয়োগ করতে পারবে, আর চিকনা ব্যক্তিটা একটু আস্তে বল প্রয়োগ করবে। আচ্ছা, এটা আমরা একটু দেখে রাখলাম। এখন দেখো, এই যে এই রুমের মধ্যে আমাদের কি আছে বলতো? এই রুমের মধ্যে আমাদের এগুলো কি জলীয় বাষ্প আছে। এই রুমের মধ্যে আমাদের কি আছে বলতো? এখানে আমাদের জলীয় বাষ্প আছে। এখানে কি আছে আমাদের? এখানে আমাদের জলীয় বাষ্প আছে। তাহলে এই রুমের মধ্যে যেহেতু জলীয় বাষ্প আছে, এই জলীয় বাষ্পগুলা এই রুমের দেয়ালে কি একটা বল প্রয়োগ করবে না, একটা ধাক্কা প্রয়োগ করবে না? তো এইগুলো মনে করো চারিদিকে, এইদিকে বল প্রয়োগ করতেছে, এইদিকে চারিদিকে বল প্রয়োগ করতেছে, এখানে জলীয় বাষ্পগুলা সব দিকে ধাক্কা দিচ্ছে, এখানেও ধাক্কা দিচ্ছে, চতুর্দিকে একদম মারামারি অবস্থা, এইদিকে ধাক্কা দিচ্ছে, সব দিকে ধাক্কা দিচ্ছে। তো এখন খেয়াল করো, এখানে যেহেতু জলীয় বাষ্প 100 গ্রাম, এখানে 70 গ্রাম, তার মানে কি এখানে যেহেতু জলীয় বাষ্পের পরিমাণটা বেশি, তার মানে এ বেশি জোরে ধাক্কা দেবে। যেমনটা এখানে মোটা ব্যক্তি খুব জোরে ধাক্কা দিতে পারছে, চিকন ব্যক্তি একটু কম জোরে ধাক্কা দিতে পারছে, মানে একই ভাবে এখানে যেহেতু জলীয় বাষ্পের ভরটা হচ্ছে 100 গ্রাম, তার মানে এখানে বেশি, তার মানে এ খুব বেশি জোরে ধাক্কা দিবে। এখানে যদি একটু কম, তার মানে এর তুলনায় একটু কম ধাক্কা দিতে পারবে, তাই না? তার মানে এ খুব জোরে ধাক্কা দিবে, এ তুলনামূলক একটু কম ধাক্কা দিবে। এখন এই যে এরা যে ধাক্কা দিচ্ছে, এই দেয়ালের মধ্যে ধাক্কা দিচ্ছে, এটাকে আমি ধরলাম, মনে করো যে ধাক্কাটা দিচ্ছে, এটাকে আমি বড় হাতের এফ দ্বারা প্রকাশ করলাম, এটাকে আমি বড় হাতের এফ দ্বারা প্রকাশ করলাম। আর এই যে ধাক্কা দিচ্ছে, এটাকে আমি ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করলাম। তার মানে এখানেও দেখো, এখানেও যেহেতু 70 গ্রাম, এখানেও যেহেতু 70 গ্রাম, তাহলে দুইটার ক্ষেত্রেই কিন্তু আমি দুইটাকেই ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করতে পারি। তার মানে একই জিনিস, এটাকে আমি বড় হাতের এফ দ্বারা প্রকাশ করলাম, আর এখানেও যেহেতু 70 গ্রামই ছিল, এখানেও যেহেতু 70 গ্রাম ছিল, দুইটার কোয়ান্টিটি যেহেতু সেম, দুইটার পরিমাণ যেহেতু সেম, এই জন্য আমি এটাকে ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করলাম। তো এখন আমি এই দুইটার একটু পরিচয়টা একটু বলার চেষ্টা করি তোমাদেরকে। দেখো, একটু পরিচয়টা আমি তোমাদেরকে একটু বলে দেওয়ার চেষ্টা করি। এটা একটু মুছে দেই এখানে, এটা একটু মুছে দিয়ে আমি একটু তোমাকে পরিচয়টা বলি। এখন প্রথমতই আমরা যে পরিচয়টা দেখবো, সেটা হচ্ছে যে বড় হাতের এফ এর পরিচয়টা কি। এগুলো আমাদের অঙ্ক করার সময় খুব ভালোভাবে কাজে লাগবে। আমাদের যা লাগবে আমরা তাই পড়তেছি, আমরা এর বাইরে একটা লাইনও পড়তেছি না, যা আমাদের লাগবে আমরা তাই পড়তেছি। তো এখন এই দেখো, এই এফ এর পরিচয়টা কি? এফ এর পরিচয়টা বলতে পারবা না। এখানে 30 ডিগ্রি কি সেলসিয়াস কি ছিল? আমি শুরুতেই বলছি যে এটা বায়ুর তাপমাত্রা, এটাও বায়ুর তাপমাত্রা, আর এটা হচ্ছে সেই আমাদের স্পেশাল তাপমাত্রা, যেটা হচ্ছে আমাদের কিনা বলতো, যেটা যেটা ছিল আমাদের শিশিরাঙ্ক, শিশিরাঙ্ক, এটা ছিল আমাদের শিশিরাঙ্ক। আর এটাও আমাদের বায়ুর তাপমাত্রা, এটাও আমাদের বায়ুর তাপমাত্রা। তাহলে এই এফ এর পরিচয়টা হচ্ছে বায়ুর তাপমাত্রায়, বায়ুর তাপমাত্রায়, এটা কি সম্পৃক্ত জলীয় ছিল না? তার মানে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। তাহলে এই এফ এর পরিচয় কি? যেহেতু এটা বায়ুর তাপমাত্রা, তাহলে বলতে পারবো বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প যে চাপ প্রয়োগ করে, সেটা হচ্ছে বড় হাতের এফ। তাহলে সুন্দর করে লিখে ফেলো, বায়ুর তাপমাত্রায়, বায়ুর তাপমাত্রায়, বায়ুর তাপমাত্রায়, বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। তাহলে কি বললাম? বড় হাতের এফ এর পরিচয়টা হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। তাহলে এখন ছোট হাতের এফ এর পরিচয়টা লিখে ফেলি। দেখো, ছোট হাতের এফ, দেখো যেহেতু দুই জায়গায় আছে, তার মানে দুইটা আলাদা আলাদা পরিচয় হবে। আমরা একটু দেখার চেষ্টা করি, এখানে কি, এখানে কি বায়ুর তাপমাত্রা, তাহলে বায়ুর তাপমাত্রায় অসম্পৃক্ত জলীয় বাষ্প যে চাপ প্রয়োগ করে, সেটাই হচ্ছে ছোট হাতের এফ। যে বায়ুর তাপমাত্রায় অসম্পৃক্ত জলীয় বাষ্প যে চাপ প্রয়োগ করে, সেটাই হচ্ছে ছোট হাতের এফ। তাই একটু লিখে ফেলো, ছোট হাতের এফ এর পরিচয়টা হচ্ছে বায়ুর তাপমাত্রায়, বায়ুর তাপমাত্রায় অসম্পৃক্ত, বায়ুর তাপমাত্রায় অসম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। ঠিক আছে, বায়ুর তাপমাত্রায় অসম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। তাহলে যে দেখো, যে বায়ুর তাপমাত্রায় অসম্পৃক্ত জলীয় বাষ্প যে চাপ প্রয়োগ করে, সেটা হচ্ছে ছোট হাতের এফ। তাহলে এখানেও যেহেতু 70, এখানেও 70, দুটোই কি এফ দ্বারা প্রকাশ করছি, তাহলে এখানেও একটা এফ এর পরিচয় পাবো। এফ এর পরিচয় দুইটা আমাদের, বেসিক্যালি এইটা আমাদের, দেখো যখন আমরা মানে বোর্ডের প্রশ্ন সমাধান করব, কখনো তোমাকে এইটা বলে দেওয়া থাকবে, আবার কখনো বলে দেওয়া থাকবে। দেখো এখানে কি, এখানে এফ এর পরিচয়টা কি? এখানে এফ এর পরিচয় হচ্ছে এটা কি শিশিরাঙ্ক। তার মানে শিশিরাঙ্ক যখন আসবে, তখন জিনিসটা কি হয়ে যাবে বলো তো? সম্পৃক্ত হয়ে যাবে। তোমার মাথায় এটা শিশিরাঙ্ক আসলেই কাজ করবে, শিশিরাঙ্ক আসলেই কাজ করবে সম্পৃক্ত, শিশিরাঙ্ক সম্পৃক্ত। কারণ ডিফিনেশনের মধ্যে ছিল যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, তাকে কি বলে? শিশিরাঙ্ক বলে। তার মানে সম্পৃক্ত হবে, তার মানে কি এই যে শিশিরাঙ্ক কথাটা আসলে কি আসবে? সম্পৃক্ত আসবে। তাহলে এখানে আমাদের পরিচয়টা কি? এই যে শিশিরাঙ্ক, এটা শিশিরাঙ্কের টেম্পারেচার না? আচ্ছা, শিশিরাঙ্কের টেম্পারেচার, তার মানে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। তাহলে এখানে এপের দুইটা পরিচয় পাইলাম। আরেকটা কি? শিশিরাঙ্কে, শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ,
শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প, শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। আমি একটু দেখি যে আমাদের ভিডিওটা চলতেছে কিনা এবং আমাদের লেখাগুলা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, আমি একটু চেক করি। আচ্ছা, ওকে, ফাইন, এতদূর পর্যন্ত আশা করি সবকিছু ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমি জাস্ট তোমাকে পরিচয়গুলো সুন্দর করে লিখে দিয়েছি, একটু লিখে ফেলো যে আমাদের এখানে ছোট হাতের এফ ছিল এবং বড় হাতের এফ ছিল। আমরা দুইটার পরিচয়গুলো আলাদা আলাদা ভাবে একটু দেখলাম। কিভাবে দেখলাম? যেহেতু এখানে বড় হাতের এফ, এটা কি ছিল? বায়ুর তাপমাত্রা। তার মানে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। তোমাদের এখন মনে হতে পারে ভাই একটু একটু পেঁচাই ফেলবো, সহজ করে দেন, দিচ্ছি, সহজ করে দিচ্ছি বাচ্চারা, মানে টেনশন নিও না, সহজ করে দিচ্ছি তোমাকে। জাস্ট আমি যখন বলবো বড় হাতের এফ পরিচয় একটাই, বড় হাতের এফ পরিচয় একটাই। এখন দেখো, আমি যদি তোমাকে বলি আমার নাম কি, আমার নাম হচ্ছে শাফিন আহমেদ শাওন, তার মানে শাফিনও আমার নাম, শাওনও আমার নাম, তাহলে এখানে যে এফ এর দুইটা নাম আছে, কি কি নাম? দেখো, তোমার খেয়াল রাখবা, যখন শিশিরাঙ্ক কথা আসবে তোমার মাথায় আসবে, শিশিরাঙ্ক আসলেই ছোট হাতের এফ এর এফ যাচ্ছে, শিশিরাঙ্ক আসলেই ছোট হাতের এফ, শিশিরাঙ্ক আসলেই কি হবে? জিনিসটা সম্পৃক্ত হবে, শিশিরাঙ্ক থাকলে জিনিসটা সম্পৃক্ত হয়, এবং শিশিরাঙ্ক সম্পৃক্ত কথাটা মানেই ছোট হাতের এফ। ছোট হাতের পরিচয় দুইটা, ছোট হাতের এফ এর পরিচয় দুইটা, বড় হাতের এফ এর পরিচয় একটা। একটা কোনটা? বড় হাতের এফ কোনটা? মাঝখানে ছিল, মাঝখানে কি? বায়ুর তাপমাত্রা। তার বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প যে চাপটা দেয় সেটাই হলো বড় হাতের এফ। বড় হাতের এফ এর পরিচয় একটা শেষ, ছোট হাতের এফ এর পরিচয় দুইটা। একটা আসবে শিশিরাঙ্ক দিয়ে, শিশিরাঙ্ক মানে সম্পৃক্ত, তাহলে একটা যদি সম্পৃক্ত দিয়ে শেষ হয় আরেকটা কি হবে? অসম্পৃক্ত হবে। যে একটা সম্পৃক্ত দিয়ে শেষ হইলো, আরেকটা কি হবে? অসম্পৃক্ত হবে। শিশিরাঙ্ক মানে সম্পৃক্ত হয়ে শেষ, আরেকটা কি হবে? অসম্পৃক্ত হবে। অসম্পৃক্ত কোনটা? এই যে বায়ুর তাপমাত্রায় অসম্পৃক্ত জলীয় বাষ্প যে চাপ দেয়, বায়ুর তাপমাত্রায় অসম্পৃক্ত জলীয় বাষ্প যে চাপ দেয়। তো এখানে আমাদের এই পরিচয়টা আমরা ক্লিয়ার করলাম। এখন এই পরিচয় ক্লিয়ার করার কারণ কি? তোমরা সবাই জানো যে আমাদের একটা এখান থেকে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে আমাদের একটা সূত্র পড়তে হবে, একটা সূত্র পড়তে হবে। আমরা যে ম্যাথ করব আমাদের সূত্র লাগবে না? ডেফিনেটলি আমাদের সূত্র জানতে হবে, সূত্র না জানলে তো আমরা ম্যাথ করতে পারবো না। তো আমাদের দেখো এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতার একটা সূত্র পড়ে ফেলতে হবে। তো আমরা যদি একটু লিখে ফেলি, আমার সাথে একটু লিখে ফেলো, আপেক্ষিক আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা। তো এই যে আপেক্ষিক আর্দ্রতা, এই আপেক্ষিক আর্দ্রতাকে আর এইচ দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? আপেক্ষিক আর্দ্রতাকে আর এইচ দ্বারা প্রকাশ করা হয়। এখন এই আপেক্ষিক আর্দ্রতার সূত্রটা আমাদের আছে, তো আমরা একটু আপেক্ষিক আর্দ্রতার সূত্রটা দেখি। যে আপেক্ষিক আর্দ্রতা আর এইচ ইকুয়াল টু উপরে বসাবা ছোট হাতের এফ, উপরে বসাবা ছোট হাতের এফ, নিচে বসাবা বড় হাতের এফ ইন্টু 100%, ইন্টু 100%। তাহলে এইখানে এখানে আর এইচ মানে কি? এখানে আর এইচ মানে হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। এখানে আর এইচ মানে কি? এখানে আর এইচ মানেই হচ্ছে, এখানে আর এইচ মানেই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। এখানে আর এইচ মানে হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। ছোট হাতের এফ মানে কি? বড় হাতের এফ মানে কি? এই যে একটু আগে পড়াইছি, ছোট হাতের এফ মানে কি? দেখো তো, দেখো আগে বড় হাতের এফটা সবসময় মাথায় রাখবা, এটা একটাই পরিচয়। বড় হাতের এফ এর কয়টা পরিচয়? এর হচ্ছে একটাই পরিচয়, এর একটাই পরিচয়। ছোট হাতের এফ এর কয়টা পরিচয়? এর দুইটা পরিচয়। তাহলে বড় হাতের এফ এর একটা পরিচয় কি? এটা আসবে বায়ুর তাপমাত্রায়, বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। দেখো, যেহেতু এফ একলা মানুষ, ওর সবসময় সম্পৃক্ত থাকে, বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। আবার যেহেতু এই যে ছোট হাতের এফ এর দুইটা পরিচয়, একটা সম্পৃক্ত দিয়ে একটা অসম্পৃক্ত দিয়ে। সম্পৃক্তটা কোনটা? শিশিরাঙ্ক আসলে সম্পৃক্ত আসবে, তার মানে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, আর একটা অসম্পৃক্ত আসবে। তখন কি? একবার তো শিশিরাঙ্ক দিয়ে বলে ফেলছি, আর এবার বায়ুর তাপমাত্রায় বলবো, তার মানে কি? বায়ুর তাপমাত্রায় অসম্পৃক্ত জলীয় বাষ্প যে চাপটা দেয় সেটাই হচ্ছে আমাদের ছোট হাতের এফ। তাহলে এখানে এই দুইটা পরিচয় সুন্দর করে লিখে দিছি। এই পরিচয় দুটো লেখা ক্লিয়ার থাকলে এবং এই সূত্রটা ক্লিয়ার থাকলে ম্যাথ একদম পানি পানি হয়ে যাবে, ম্যাথ একদম পানির মতো সহজ ইনশাআল্লাহ হয়ে যাবে। তো এতটুকু আশা করি বুঝতে পারছো। তো এতটুকু বুঝতে পারলে আমরা একটু করে সামনের দিকে যাব। এতটুকু যদি বুঝতে পারো তাহলে আমরা একটু করে সামনের দিকে যাই। আচ্ছা, আমরা আবারও একটু কেস নিয়ে আলোচনা করি, কয়েকটা কেস নিয়ে আলোচনা করি। আসো আমরা আবারও জাস্ট কয়েকটা কেস নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, তো একটু খেয়াল করো, একটু খেয়াল করো, কেস 01। এটা মনে করো আবার আগের মতো আমাদের সেই রুম, এই রুমের মধ্যে সর্বোচ্চ জলীয় বাষ্প ধরতে পারে 100 গ্রাম। আমি বাইরে থেকে জলীয় বাষ্প দিয়েছি, আমি বাইরে থেকে জলীয় বাষ্প দিয়েছি 60 গ্রাম, ঠিক আছে? এই রুমের মধ্যে সর্বোচ্চ জলীয় বাষ্প ধরতে পারে 100 গ্রাম, বাইরে থেকে দিয়েছি কত গ্রাম? 60 গ্রাম। তাহলে 60 গ্রাম যেহেতু বর্তমান রুমের মধ্যে আছে, এটা কি? উপস্থিত জলীয় বাষ্প, উপস্থিত জলীয় বাষ্পের, এটা এটা কি বলতো? যেহেতু উপস্থিত আছে রুমের মধ্যে, তার মানে এটা কি? উপস্থিত জলীয় বাষ্পের ভর। আর এই যে 100 এখানে আসছে, এই 100টা কি বলতো? এই 100 হচ্ছে ধারণ ক্ষমতা। এখানে কি বলতো? এই 100টা হচ্ছে এখানকার ধারণ ক্ষমতা। এই 100 হচ্ছে, এই 100 হচ্ছে ধারণ ক্ষমতা।
এখন এই ধারণ ক্ষমতাকে আমি বড় হাতের এম দ্বারা প্রকাশ করলাম, আর উপস্থিত জলীয় বাষ্পের ভরটাকে আমি ছোট হাতের এম দ্বারা প্রকাশ করলাম। এখন এই কেজের মধ্যে আমি যদি তোমাকে আপেক্ষিক আর্দ্রতা বের করতে বলি, তুমি আপেক্ষিক আর্দ্রতা বের করতে পারবে না। কিভাবে বের করবো দেখো, যে আপেক্ষিক আর্দ্রতা আর এইচ ইকুয়াল টু উপরে বসাবা ছোট হাতের এম, নিচে বসাবা বড় হাতের এম ইন্টু 100% দ্বারা গুণ করবা। ছোট হাতের এম এর মান কত? ছোট হাতের এম এর মান হচ্ছে 60, উপরে 60 বসায় দাও। বড় হাতের এম এর মান কত? 100, নিচে 100 বসায় দাও। এখানে 100 আছে, 100 দ্বারা গুণ করো। ঠিক আছে, তাহলে এই 100 কাটাকাটি গেলে থাকে হচ্ছে 60%। তার মানে প্রথম এই কেজের মধ্যে আমার আপেক্ষিক আর্দ্রতা আসলো 60%। এবার আমরা আসলে আরেকটা কেস নিয়ে আলোচনা করি। আমরা একটু কেস 2 নিয়ে আলোচনা করি। তো কেস 2 আমাদের দেখো, আশা করি বুঝতে পারবা। তো কেস 2 এর মধ্যে আমরা চিন্তা করব যে এটা হচ্ছে সেই আমাদের একটা রুম, এটা হচ্ছে আমাদের একটা রুম। এই রুমের মধ্যে সর্বোচ্চ জলীয় বাষ্প ধরতে পারে 100 গ্রাম। আমি বাইরে থেকে জলীয় বাষ্প দিলাম কত গ্রাম? 60 গ্রাম। তাহলে যেহেতু 60 গ্রাম দিলাম, 60 গ্রাম বর্তমানে এই রুমের মধ্যে, সরি 60 গ্রাম না, এবার আমি বাইরে থেকেও দিলাম মনে করো 100 গ্রাম, বাইরে থেকেও দিলাম আমি 100 গ্রাম। তাহলে যেহেতু এটা বর্তমানে এই রুমের মধ্যে উপস্থিত রয়েছে, তাহলে এটাকে আমি বলতে পারবো উপস্থিত জলীয় বাষ্পের ভর, উপস্থিত জলীয় বাষ্পের ভর। ওকে ফাইন। এখন এই জায়গায় যদি আমি তোমাকে বলি যে ভাইয়া আমাকে এখানে তুমি আপেক্ষিক আর্দ্রতা বের করে দেখাও, তাহলে তুমি আপেক্ষিক আর্দ্রতা আরএস বের করবে কি হবে? ছোট হাতের এম বাই বড় হাতের এম ইন্টু 100%। ছোট হাতের এম এর মান, এটা ছোট হাতের এম আর এটা হচ্ছে আমার বড় হাতের এম, ধারণ ক্ষমতা বড় হাতের এম। উপরে হচ্ছে 100, নিচে 100, এখানেও 100। তুমি বলতে পারবা ইজিলি যে ভাইয়া এখানে আপেক্ষিক আর্দ্রতা আসবে 100%, আপেক্ষিক আর্দ্রতা আসবে 100%। আচ্ছা, এবার আসো আমরা আরেকটা জিনিস একটু দেখার চেষ্টা করি, আরেকটা জিনিস আমরা একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে যে মনে করো যে এটা হচ্ছে আবার আমাদের একটা রুম, ঠিক আছে, আবার একটা রুম। এই রুমের আমাদের ধারণ ক্ষমতা হচ্ছে 100 গ্রাম, আগের মতো ধারণ ক্ষমতা 100 গ্রাম। আমি বাইরে থেকে এবার দিলাম 120 গ্রাম, বাইরে থেকে দিলাম 120 গ্রাম। তাহলে এই রুমের মধ্যে ধারণ ক্ষমতা হচ্ছে 120 গ্রাম, আর বর্তমানে উপস্থিত জলীয় বাষ্পের ভর, উপস্থিত জলীয় বাষ্পের ভর কত গ্রাম? 120 গ্রাম। তার মানে তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে তুমি টেম্পারেচার দিয়ে দিতে পারো। এখানে মনে করো তুমি টেম্পারেচার দিলা 30 ডিগ্রি সেলসিয়াস, এখানেও দিলা 30 ডিগ্রি সেলসিয়াস, এখানেও তুমি দিলা 30 ডিগ্রি সেলসিয়াস, এটা সমস্যা না, তোমার মতো দিয়ে দিলা। এখন কথা হচ্ছে তুমি একটা জিনিস মানে নর্মালি চিন্তা করো, ধারণ ক্ষমতা 100 গ্রাম বাট বাইরে থেকে দিয়েছি 120 গ্রাম। এটা কি কখনো পসিবল যে একটা জিনিস ধরতে পারবে 120 গ্রাম, আমি তাকে বাইরে থেকে দিয়েছি 120 গ্রাম? এটা কি কখনো পসিবল? পসিবল না। আমি কতটুকু এখানে বেশি দিয়েছি? ধরতে পারে 100 গ্রাম দিছি আমি 120 গ্রাম, তার মানে 120 থেকে যদি আমি 100 বিয়োগ করি, তাহলে আমি দেখতে পারতেছি আমি এখানে 20 গ্রাম অতিরিক্ত দিয়েছি। এই কি 20 গ্রাম ধরতে পারবে? ধরতে পারবে না, কারণ এই রুমে ধরতেই পারে 100 গ্রাম, আমি দিয়েছি 120 গ্রাম। এটা কি কখনো সম্ভব? সম্ভব না। তাহলে 20 গ্রাম অতিরিক্ত দিয়েছি। এখন এই 20 গ্রাম কি হবে? এই 20 গ্রাম দেখবা আস্তে 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 এই যে নিচের দিকের মধ্যে শিশির রূপে ঘনীভূত হবে, মানে কি শিশির রূপে জমা হবে। এই যে অতিরিক্ত যে 20 গ্রাম ছিল, অতিরিক্ত যে 20 গ্রাম ছিল, ওই 20 গ্রাম দেখবা এই রুমের এই যে নিচে এইরকম এই যে এইরকম শিশির রূপে কিন্তু ঘনীভূত হচ্ছে, শিশির রূপে ঘনীভূত। ঘনীভূত মানে কি জমা হচ্ছে। তাহলে এখানে একটু সুন্দর করে লিখে রাখো, এই যে অতিরিক্ত যে 20 গ্রামটা ছিল, আমি যদি একটু মুছে এখানে একটু লিখে দেই, তাহলে দেখো এই যে অতিরিক্ত যে 20 গ্রাম, মানে আমার ধরতে পারবে 100 গ্রাম, আমি দিয়েছি 120 গ্রাম। তাহলে এই অতিরিক্ত যে 20 গ্রাম ছিল, এই অতিরিক্ত 20 গ্রাম শিশির রূপে ঘনীভূত হবে। কি হবে? এই অতিরিক্ত 20 গ্রাম শিশির রূপে ঘনীভূত হবে। শিশির রূপে ঘনীভূত মানে কি জমা হবে। শিশির রূপে ঘনীভূত বলতে পারো বা জমা হবে, শিশির রূপে জমা হবে, শিশির রূপে জমা হবে। তাহলে এই যে এই রুমের মধ্যে নিচের দিকে শিশির রূপে জমা হবে। তাহলে এখন এই কন্ডিশনে আমি যদি তোমাকে আপেক্ষিক আর্দ্রতা আরএস বের করতে বলি, তুমি কি বলবা? উপরে হচ্ছে ছোট হাতের এম বাই বড় হাতের এম ইন্টু 100%। এখানে দেখো বড় হাতের এম এর মান কত? 100, এখানে তো 100ই ছিল, আমাদের 100ই ছিল। তাহলে বড় হাতের এম 100, এখানে আমাদের 100। আর ঝামেলা হচ্ছে ভাইয়া এখানে আমি ছোট হাতের এম এর মান কত বসাবো? দেখো তো এখানে তোমার হচ্ছে এই যে অতিরিক্ত 20 গ্রাম, সেটা তো শিশির রূপে ঘনীভূত হয়ে গিয়েছে। এখানে কি 100 বেশি ধরতে পারবে? ধরতে পারবে না। তার মানে এইখানে তোমার ছোট হাতের এম এর মানটাও হবে 100 গ্রাম। এখানে তোমার এই উপরে তোমাকে 100 গ্রামই বসাইতে হবে, কারণ মনে করো তুমি এখানে 120 না দিয়ে মনে করো তুমি এখানে 150 দিয়েছো, 150 দিয়েছো, তখন এই যে তোমার 100 গ্রামের অতিরিক্ত, কারণ ধরতে পারে 100 দিয়েছো, 150 গ্রাম অতিরিক্ত দিয়েছো, তখন এই অতিরিক্ত 50 গ্রাম এইরকম ভাবে শিশির রূপে জমা হবে। এবং জমা হওয়ার পরে বাকি যে তোমার 100 গ্রাম আছে, ওই 100টাই হবে এম এর মান। মানে এখানে এম এর মান এক কথা সহজ শর্টকাট বলি, 100 থেকে বেশি হতে পারবে না। তার মানে এম এর মান তুমি যেখানে 100 বসাবা, এখানে 100 কাটাকাটি গেলে কি হচ্ছে? আরএস এর মান আসছে 100%। এইখান থেকে আমাদের
পরীক্ষা খ নাম্বার একটা প্রশ্ন আসতে পারে, বা এখান থেকে আমাদের একটা এমসিকিউ আসতে পারে। দেখো এই যে আপেক্ষিক আর্দ্রতা যে আরএস, এই আরএস এর মান দেখো 100% এর বেশি হওয়া পসিবল না। যখনই বেশি হইলো অতিরিক্তটা শিশির রূপে ঘনীভূত হইলো, মান চলে আসলো 100 100 100 কাটাকাটি গেলে 100% থাকে। তার মানে এখান থেকে দেখলাম যে আপেক্ষিক আর্দ্রতা আরএস এর মান 100% এর বেশি হতে পারে না। আমাদের ভিডিও কি দেখা যাচ্ছে? আসলে ক্লাস রেকর্ড করার সময় দেখা যায় নিচের দিকে হয়তোবা তোমরা একটু অংশ দেখতে পারো নাই। আচ্ছা, আমি ওই অংশটা তোমাকে আবারও দেখাই দিচ্ছি। এখানে আমি যে জিনিসটা বুঝাইলাম এটা হয়তো একটু কেটে গেছে। তো আচ্ছা, এইখানে মানে আমি তোমাকে বললাম যে অতিরিক্ত যেটা আছে সেটা কিন্তু কি হবে বলতো? অতিরিক্ত হচ্ছে এই যে শিশির রূপে ঘনীভূত হবে। তাহলে এখানে যদি আমি আপেক্ষিক আর্দ্রতা আরএস বের করি, তাহলে উপরে কত? এই যে উপরে কিন্তু আমার ওই 50টা, এখানে নিচের রূপে যে মানে যেটা অতিরিক্ত ছিল ওটা কিন্তু শিশির রূপে ঘনীভূত হইলো। তার মানে এম এর মান আমার 100, এখানে আরএস এর মান 100, আর সূত্রে 100% গুণ করলাম, তাহলে আলটিমেটলি 100ই চলে আসবে। আরএস এর মান 100ই চলে আসবে। এখান থেকে আমি একটা জিনিস বুঝলাম যে আরএস এর মান 100% এর বেশি হতে পারে না। কি বুঝলাম? আরএস এর মান 100% এর বেশি হতে পারবে না। আরএস এর মান কি হতে পারবে না? 100% এর বেশি হতে পারবে না। তাহলে আশা করি এই জিনিসটা তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারছো। তো আমি যদি এখান থেকে তোমাদের প্রশ্ন করে, মনে করো খ নম্বরে আসলো যে ব্যাখ্যা করো, বা তোমাকে দেখাইতে বলবে যে বলো তো আপেক্ষিক আর্দ্রতার মান আরএস এর মান, আপেক্ষিক আর্দ্রতা আরএস এর মান 100% এর বেশি হতে পারে কি পারে না, এটা ব্যাখ্যা করো। তখন তুমি এরকম চিত্র দিয়ে একটু সুন্দর করে সংজ্ঞা টঙ্গা লিখে একটু ব্যাখ্যা করবা, দেখবে যে ফুল মার্কস পেয়ে যাবা। তো এখান থেকে আমরা কি কি শিখলাম আসলে আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা এখানে দেখলাম কয়েকটা সূত্র দেখলাম, যেটা হচ্ছে আরএস। আরএস মানে কি? আরএস মানে হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। তো এই আপেক্ষিক আর্দ্রতা যে আরএস, এই আরএস এর আমরা একটা সূত্র দেখলাম। কি সূত্র দেখলাম বলতো? আমরা সূত্র দেখলাম যে আপেক্ষিক আর্দ্রতা আরএস ইকুয়াল টু উপরে থাকে ছোট হাতের এফ, নিচে থাকে বড় হাতের এফ, এটাকে গুণ করতে হয় 100% দ্বারা। আর ছোট হাতের এফ এর কয়টা পরিচয়? ছোট হাতের এফ এর দুইটা পরিচয়। ছোট হাতের এফ এর দুইটা দুইটা পরিচয় কি কি? একটা ছোট হাতের এফ হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, আরেকটা হচ্ছে বায়ুর তাপমাত্রায় অসম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। আর বড় হাতের এফ এর কয়টা পরিচয়? বড় হাতের এফ এর একটাই পরিচয়। বড় হাতের এফ এর একটাই পরিচয়, ঠিক আছে? এইগুলা একটু দেখবা এখান থেকে। আর এই আরএস মানে কি? এগুলো নোট করো। এই আরএস মানে কি? আরএস মানে হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। শুরুতেই কি বলছিলাম? আপেক্ষিক আর্দ্রতা মানে কি? দুইটা জলীয় বাষ্পের অনুপাত। দুইটা জলীয় বাষ্পের, এই যে দুইটা জলীয় বাষ্পের কি অনুপাত, শুরুতেই বলছিলাম। আবার কি বলছিলাম? শিশিরাঙ্ক মানে কি বলছিলাম? শিশিরাঙ্ক মানে বলছিলাম একটা টেম্পারেচার। টেম্পারেচার মানে কি বলতো? টেম্পারেচার মানে হচ্ছে একটা তাপমাত্রা। তার মানে শিশিরাঙ্ক মানে হচ্ছে একটা টেম্পারেচার বা তাপমাত্রা। আর আপেক্ষিক আর্দ্রতা মানে হচ্ছে দুইটা জলীয় বাষ্পের অনুপাত। তাহলে এইখানে যদি বলি যে আরএস মানে কি? আরএস মানে হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। আরএস মানে কি? আপেক্ষিক আর্দ্রতা। এটা একটা সূত্র দেখলাম। এরপরে আমরা আরেকটা সূত্র দেখছি এখানে, আরএস ইকুয়াল টু ছোট হাতের এম বাই বড় হাতের এম ইন্টু 100%। আচ্ছা, এরপরে আমরা আরেকটা জিনিস বললাম কি, এই আপেক্ষিক আর্দ্রতার মান কখনো 100% এর বেশি হইতে পারে পারে না। এটা একটু লিখে রাখো সুন্দর করে, যে আপেক্ষিক আর্দ্রতার মান, আপেক্ষিক আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা আরএস এর মান, আপেক্ষিক আর্দ্রতা আরএস এর মান 100% এর বেশি হতে পারে না। 100% এর বেশি হতে পারে না। 100% এর বেশি হতে পারে না। তো এতটুকু জিনিস যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু আমাদের অনেকটা পড়াশোনা হয়ে গিয়েছে, ঠিক আছে? এতটুকু বুঝতে পারলে আমাদের অনেকটা পড়াশোনা হয়ে গিয়েছে। আর সূত্রের পরিচয়গুলো তো সাইডে লেখাই আছে, আশা করি এটা নিয়ে তোমাদের খুব একটা প্যারা খাইতে হবে না। তো আমি যা পড়াইলাম এই সবগুলো জিনিস আবার আমি তোমাকে 2 মিনিটের মধ্যে আবার একটু শর্টকাটে বলে দিব, ঠিক আছে? 2 থেকে 4 মিনিটের মধ্যে এতক্ষণ ধরে তোমাদেরকে যা যা পড়াইলাম, তাহলে সবগুলো জিনিস আর একটু সামারি করি। চলো একটু সামারি করি, যা যা পড়লাম ভাইয়ারা আমরা একটু করে সামারি করি। আমার সাথে সাথে মুখস্থ করো, আমি সবকিছু মুছে দিচ্ছি। সবকিছু মুছে দিয়ে আমরা একটু আবার দেখবো যে যা যা পড়লাম আমাদের কি আসলে পড়াশোনাটা হয়েছে কি না, আমাদের পড়াশোনাটা হয়েছে কিনা আমরা একটু করে চেক করি। আচ্ছা, আমার সাথে সাথে বলো, তোমরা হচ্ছে কমেন্ট করবা যারা যারা ক্লাসটা করতেছো। ভাইয়া আমি রিকোয়েস্ট করবো ফেসবুক থেকেই দেখো অথবা ইউটিউব থেকেই দেখো, কোনো সমস্যা নাই। তুমি চাইলে একটু কষ্ট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে পরবর্তীতে আমি যখনই কোনো ক্লাস দেই না কেন, কোনো সাজেশন দেই না কেন, কোনো গাইডলাইন দেই না কেন, তুমি যেন সবার আগে পেয়ে যাও। এই জন্য একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবা, এবং একটাই রিকোয়েস্ট থাকবে, একটু ভিডিওগুলো তোমার ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দিবা। তো আমার সাথে সাথে এখন প্রত্যেকটা প্রশ্নোত্তর কমেন্ট করবা, যারা যারা কমেন্ট করবো আমি সবগুলো কমেন্ট কিন্তু চেক করবো। ওকে, সো প্রথমেই আসো, আমি আজকে চ্যাপ্টারের শুরুতে জাস্ট লিখেছিলাম দুইটা জিনিস, আমি
মিনিটে শেষ করে দিব ওই জিনিসটা, সামারি করে সামনের দিকে যাব। আমরা শুরুতেই পড়ছিলাম হচ্ছে শিশিরাঙ্ক, এই টপিকটা লিখেছিলাম। আমাকে একটু কমেন্ট করে বলো দেখি সবার আগে কে কমেন্ট করতে পারে যে শিশিরাঙ্ক জিনিসটা কি, এক কথা আমি কি বলবো এটা আমাকে বলো একজন কমেন্ট করে। আবার একটু কমেন্ট করে আমাকে বলো যে আপেক্ষিক আর্দ্রতা সংজ্ঞাটা একটু বলো তো দেখি, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে এবং আপেক্ষিক আর্দ্রতাকে কি দ্বারা প্রকাশ করা হয়, কমেন্ট করো দেখি আপেক্ষিক আর্দ্রতাকে কি দ্বারা প্রকাশ করা হয়। তো এখন আমি একটু সামারি করে দেই যে শিশিরাঙ্ক মানে, আমি শুরুতেই বলছিলাম যে শিশিরাঙ্ক মানে হচ্ছে একটা টেম্পারেচার, টেম্পারেচার। তো শিশিরাঙ্ক মানে কি বলছিলাম ভাইয়া বলো তো? শিশিরাঙ্ক মানে আমার সাথে একটু একটু তোমরা কমেন্ট করো, একটু একটু কমেন্ট করে আমাকে লিখে তোমরা জানাও যে তোমরা জিনিসগুলো বুঝতে পারতেছো কিনা, একটু আমাকে কমেন্ট করে জানাবা। তাহলে শিশিরাঙ্ক মানে হচ্ছে একটা টেম্পারেচার মানে তাপমাত্রা, এবং আপেক্ষিক আর্দ্রতা মানে কি বলছিলাম, দুইটা জলীয় বাষ্পের অনুপাত। আপেক্ষিক আর্দ্রতাকে কি দ্বারা প্রকাশ করা হয়, আরএইচ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে শিশিরাঙ্কের যদি ডিফিনেশন আমাদের ক নাম্বারে আসে অথবা খ নাম্বারে আসে তাহলে কি বলবো, শিশিরাঙ্ক হচ্ছে ওই যে একটা স্পেশাল টেম্পারেচার ছিল, ওই যে কি ছিল আমরা দেখলাম না একটু আগে যে এইখানে ওই যে 26 ডিগ্রি সেলসিয়াস যে ছিল, এটা কখন হইছে, আর এখানে আমাদের ধারণ ক্ষমতা ছিল 100 গ্রাম। এটা কি ছিল, এটা আমাদের ধারণ ক্ষমতা ছিল, এটা ছিল আমাদের ধারণ ক্ষমতা। আর এটা ছিল আমাদের, দেখো রুমের মধ্যে আমরা বাইরে থেকে জলীয় বাষ্প দিয়েছি কত গ্রাম, 70 গ্রাম দিয়েছি। আমরা চাচ্ছিলাম যে 70 গ্রামকে ফিক্স রেখে আমরা ধারণ ক্ষমতা, এবং এটা কি ছিল আমাদের উপস্থিত জলীয় বাষ্পের ভর, এটা কি ছিল আমাদের উপস্থিত জলীয় বাষ্পের ভর, উপস্থিত জলীয় বাষ্পের ভর, এই দুটোকে সমান করা আমাদের টার্গেট ছিল। তা আমরা তো এমনি এমনি করতে পারবো না। কেন করতে পারবো না, প্রত্যেকটা জিনিস একটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তো এইখানে আমাদের যে ধারণ ক্ষমতা ছিল, এই ধারণ ক্ষমতা আমরা বলে দিছিলাম যে ধারণ ক্ষমতাটা হচ্ছে কার সমানুপাতিক, তাপমাত্রার সমানুপাতিক। ধারণ ক্ষমতা আমরা বলে দিছিলাম যে এটা হচ্ছে তাপমাত্রার সমানুপাতিক। তাহলে আমি যদি এখান থেকে ধারণ ক্ষমতা কমাই তাহলে আমার টেম্পারেচারটাও কমবে। তাহলে এখান থেকে আমি ধারণ ক্ষমতা মনে করো 100 থেকে কমাই, এখানে 90 করলাম, এখানে মনে করো এখানে তো শুধু 26 ছিল, শুধু 30 ডিগ্রি সেলসিয়াস ছিল, এখান থেকে মনে করো আসলো 28 ডিগ্রি সেলসিয়াস। এখানে কমাইতে এইখানে আমি 70 গ্রামে নিয়ে আসলাম, আর এইখানে আমাদের সেই টেম্পারেচারটা আসলো 26 ডিগ্রি সেলসিয়াস চলে আসলো। তো এইটাই হচ্ছে সেই আমাদের স্পেশাল টেম্পারেচার, যেটাকে আমরা বলতে পারি শিশিরাঙ্ক বলতে পারি, তাহলে ডিফিনিশনটা আমরা এখান থেকেই বলবো। লেখা তো নাই, লেখা আছে নাই, এখন লেখা সবাই যারা যারা ভিডিও দেখতেছো সবাই এই ডিফিনিশনটা কমেন্টে লিখবা। তুমি যদি কমেন্টে লেখো তাহলে দেখবা যে পরীক্ষা হলে তোমার মনে আছে, না লিখলে মনে থাকবে না। একটু হাত দিয়ে কষ্ট করে টাইপ করে লিখো যে কাকে বলে। এই যে আমার সাথে শুনো আগে, এই যে একটা স্পেশাল টেম্পারেচার, তার মানে যে তাপমাত্রায় কোনো একটা নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা, এটা কি উপস্থিত জলীয় বাষ্প না, এই যে এইটা দ্বারা কি হয়েছে, এখানেও 70 গ্রাম হয়েছে, এখানেও 70 গ্রাম হয়েছে, 70 হয়ে কি হয়েছে, দুটো যেহেতু সমান, তাহলে এটা কি সম্পৃক্ত হয়েছে না? তাহলে আমরা বলতে পারবো না যে তাপমাত্রায় কোনো একটা নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় তাকেই শিশিরাঙ্ক বলে। তাহলে যে তাপমাত্রায় কোনো একটা নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় তাকেই শিশিরাঙ্ক বলে। শিশিরাঙ্কের ডিফিনিশনটা আশা করি পারবা। তাহলে যদি বলি তোমাকে বলতো ছোট হাতের এফ এর পরিচয় কি বলতো, কমেন্ট করে একটু জানাও আমাকে। ছোট হাতের এফ এর পরিচয় হচ্ছে দুইটা পরিচয়, দুইটা পরিচয়, একটা হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, আর একটা হচ্ছে বায়ুর তাপমাত্রায় অসম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। আর বড় হাতের এফ এর একটাই পরিচয়, সেটা হচ্ছে বায়ুর তাপমাত্রায়, দেখো বড় হাতের এফ একটাই পরিচয় কিন্তু বড় হাতের এফ এর, বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। আশা করি এগুলো বুঝতে পারছো। তবে চলো আমরা একটু করে সামনের দিকে আমরা একটু করে আগাবো। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছো। আমাদের আর একটু পড়াশোনা আছে, সেটা করলে আমাদের দেখবে যে তুমি সৃজনশীল নিজে নিজে উত্তর করতে পারছো। একটা সৃজনশীল তোমাদেরকে জাস্ট আমি তোমাদের হাতে কলমে সমাধান করাই দিলাম, ঠিক আছে, এখন দেইনি, সামনে দিব। এইটা দিয়ে দেখবা গাইডের যত সৃজনশীল প্রশ্ন আছে সবগুলা সৃজনশীল প্রশ্ন তুমি নিজে নিজে উত্তর করতে পারতেছো। আসো একটু করে দেখি আমরা পারি কিনা। তো এবার আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে শিশিরাঙ্ক নির্ণয় করা শিখবো। কি শিখবো বলতো? এবার আমরা একটু করে শিশিরাঙ্ক নির্ণয় করা শিখবো। আচ্ছা, আমরা একটু টপিকের নাম দেই। টপিক্সের নাম হচ্ছে শিশিরাঙ্ক। টপিক্সের নাম হচ্ছে শিশিরাঙ্ক নির্ণয়। তাহলে একটু খেয়াল করো যে এইটা মনে করো যে আমাদের হচ্ছে একটা, এটা ধরে নাও যে এটাই হচ্ছে আমাদের একটা থার্মোমিটার, ঠিক আছে, ধরে নাও। থার্মোমিটার যদি খুব একটা ভালো আমি আঁকতে পারতেছি না, বাট তারপর তোমাদেরকে বোঝানোর জন্য একটু দেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের একটা, ধরে নাও জাস্ট এটা ধরো যে আমাদের একটা দুইটা থার্মোমিটার। এই থার্মোমিটারটা হচ্ছে, এটা আমাদের θ1 একটা থার্মোমিটার, এটা হচ্ছে আমাদের θ2 একটা থার্মোমিটার। এটা মনে করো আমরা একটা রুমের মধ্যে রেখে আমরা চাচ্ছি যে এই রুমের মধ্যে তুমি থিটা বের করো, এই রুমের মধ্যে তুমি থিটা বের করো। এখন ভাইয়া থিটা মানে কি, আপনি কি বের করতে বলতেছেন? হ্যাঁ, আচ্ছা, এই থিটা মানেই হচ্ছে আমাদের শিশিরাঙ্ক। এই থিটা মানেই হচ্ছে আমাদের শিশিরাঙ্ক।
এই থিটা মানে হচ্ছে আমাদের কি বলতো, এই থিটা মানে হচ্ছে আমাদের শিশিরাঙ্ক। ওকে, আচ্ছা, তো এখন তুমি একটু খেয়াল করো যে এটা হচ্ছে একটা থার্মোমিটার, ঠিক আছে। আচ্ছা দেখো, এই থার্মোমিটারটাকে আমি বাতাসের মধ্যে রাখছি, কই রাখছি, বাতাসে রাখছি, বাতাসে রাখছি। আর এইটা একটা থার্মোমিটার, এই থার্মোমিটারটাকে আমি কোথায় রাখছি, পানিতে রাখছি, পানিতে রাখছি। আচ্ছা, যেহেতু এটাকে আমি বাতাসে রাখছি তার মানে এটা কি অবস্থায় আছে, শুষ্ক অবস্থায় আছে। তাহলে আমি এই থিটা ওয়ানের পরিচয়টা বলতে পারবো যে থিটা ওয়ানটা হচ্ছে শুষ্ক বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা। কি বললাম, যে শুষ্ক, শুষ্ক বাল্ব থার্মোমিটারের, শুষ্ক বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা। এটাকে আমি বলতে পারবো যে শুষ্ক বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা। আবার দেখো, যেহেতু আমি এই প্রথম থার্মোমিটারটাকে বাতাসে রাখছি, তাহলে আমি এটাকে বলতে পারবো না যে বায়ুর তাপমাত্রা। বলা যাবে না বলো তো? একটু আমাকে কমেন্ট করে জানাও যে এই জিনিসটা বলা যাবে কিনা। যেহেতু আমি এটাকে বাতাসের মধ্যে রাখছি, তো এটাকে আবার আমি বলতে পারবো যে এই থিটা ওয়ানের আরেকটা পরিচয় হচ্ছে, এই থিটা ওয়ান মানেই হচ্ছে বায়ুর তাপমাত্রা। দেখো, যেহেতু এটাকে আমি বাতাসের মধ্যে রাখছি, তাহলে আমি এটাকে বলতে পারবো যে এটা শুষ্ক একটা অবস্থার মধ্যে আছে। তাহলে এটা এটা কি, যে শুষ্ক বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা। আবার এটাকে যেহেতু বাতাসে রাখছি, মানে বায়ুর মধ্যে রাখছি, এই জন্য এটাকে বলতে পারবো বায়ুর তাপমাত্রা। তার মানে থিটা ওয়ানের দুইটা পরিচয়, একটা হচ্ছে শুষ্ক বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা অথবা বায়ুর তাপমাত্রা। এরপর আসো থিটা টু। থিটা টু কে কোথায় রাখছি, পানিতে রাখছি। তার মানে কি, এটা আর্দ্র অবস্থায় আছে, ভেজা অবস্থায় আছে। দুঃখিত ভাইয়ারা। তো এটাকে আমরা লিখতে পারবো আর্দ্র, আর্দ্র বাল্ব থার্মোমিটারের, আর্দ্র বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা। কি বললাম, যে আর্দ্র বাল্ব থার্মোমিটারের, আর্দ্র বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা, আর্দ্র বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা। এতটুকু বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও। আমি একটু দেখি যে আমাদের ভিডিও চলতেছে কিনা, আমি একটু দেখি যে আমাদের ভিডিও চলতেছে কিনা। ওকে ফাইন, আমাদের ক্লাস চলতেছে, আমাদের ক্লাস চলতেছে। তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখলাম, যে একটু খেয়াল করো যে এখানে আমরা একটা থার্মোমিটার নিয়েছি, এটা হচ্ছে থিটা ওয়ান একটা থার্মোমিটার। এখানে আমরা আরেকটা থার্মোমিটার নিয়েছি, থিটা টু একটা থার্মোমিটার, এবং এইটাকে আমরা একটা রুমের মধ্যে দিয়েছি। পরীক্ষায় এভাবেই সৃজনশীল আসতে পারে, ঠিক আছে। এভাবেই দেখবা যে কি আসতে পারে, এভাবেই কিন্তু তোমার সৃজনশীল গুলো আসতে পারে, সৃজনশীল গুলো এভাবেই সেট করা হবে। এবং তোমাকে বলবে যে এই জায়গার মধ্যে তুমি যে কাজটা করো ভাইয়া, সেটা হচ্ছে তুমি থিটা বের করো। এখন এটা তুমি দেখো, বাতাসে রাখছি আমি, আর এটাকে পানিতে রাখছি। তো যেহেতু বাতাসের মধ্যে রাখছি, তার মানে এটাকে আমি একটা শুষ্ক অবস্থার মধ্যে রাখছি। তাহলে এজন্য আমি এই থিটা ওয়ান কে বলতে পারবো যে থিটা ওয়ান হচ্ছে আমার শুষ্ক বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা। আবার এটা একই সাথে যেহেতু বাতাসের মধ্যে রাখছি, এজন্য আমি এটাকে কি বলতে পারবো, আমি এটাকে বলতে পারবো যে বায়ুর তাপমাত্রা। তার মানে থিটা ওয়ানের দুইটা পরিচয়, ওইখানে যেমন এফ এর দুইটা পরিচয়, মানে ছোট হাতের এফ এর যেমন দুইটা পরিচয় ছিল, এইখানে আমার থিটা ওয়ানের দুইটা পরিচয়। একটা হচ্ছে বায়ুর তাপমাত্রা। আমাকে একটু পরে যদি উদ্দীপকে বায়ুর তাপমাত্রা আমার ধরো লাগতে পারে অঙ্ক করার সময়, সেক্ষেত্রে আমি কোনটাকে ইউজ করতে পারবো, থিটা ওয়ানটাকে ইউজ করতে পারবো। একটু পরে সৃজনশীল সমাধান করার সময় আমার শুষ্ক বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা লাগতে পারে, তাহলে আমি সেটা কোনটা ইউজ করবো, থিটা ওয়ান ইউজ করবো। একটু পরে ম্যাথ করার সময় আমার আর্দ্র বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা লাগতে পারে, সেক্ষেত্রে আমি কোনটা ইউজ করবো, আমি থিটা টু ইউজ করবো, ঠিক আছে। এটা যদি বুঝতে পারো, তাহলে এখানে দেখো যে আমাদের শিশিরাঙ্ক নির্ণয় করার সূত্র আছে। সূত্রটা আমি তোমাকে একবার লিখে দেই। শিশিরাঙ্ক নির্ণয়, এই যে থিটা, থিটা ইকুয়াল টু, মনে রাখবা, থিটা ইকুয়াল টু থিটা ওয়ান মাইনাস জি, থিটা ওয়ান মাইনাস জি, থিটা ওয়ান মাইনাস থিটা টু। এইটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের শিশিরাঙ্ক বের করার ফর্মুলা। আমি একটু উপরে আবার একটু মুছে আবার সূত্রটা একটু লিখে দিচ্ছি এই জায়গাটায়, যাতে করে তুমি ক্লিয়ার ভাবে দেখতে পারো, ঠিক আছে। তাহলে সূত্রটা আমি আবারও একটু লিখে দেই। তাহলে আমাদের এই শিশিরাঙ্ককে থিটা দ্বারা প্রকাশ করা হয়। থিটা ইজ ইকুয়াল টু থিটা ওয়ান মাইনাস জি, থিটা ওয়ান মাইনাস থিটা টু। এইভাবে আমি কি করতে পারবো, এইভাবে কিন্তু আমি থিটাটাকে বের করে ফেলতে পারবো। এইখানে থিটা হচ্ছে আমার শিশিরাঙ্ক, এইখানে থিটা হচ্ছে আমার শিশিরাঙ্ক,
ঠিক আছে, থিটা হচ্ছে আমার শিশিরাঙ্ক। তারপরে θ1 হচ্ছে আমার এই যে পরিচয় লিখে দিয়েছি বায়ুর তাপমাত্রা বা শুষ্ক বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা। θ2 কি পরিচয় লিখে দিয়েছি যে আর্দ্র বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা। জিটা কি ভাইয়া, জিটা হচ্ছে প্রশ্নে দেয়া থাকবে। জি কি, এটা হচ্ছে প্রশ্নে দেয়া থাকবে। আরে ভাই প্রশ্নে দেয়া থাকবে সেটা তো বুঝলাম, আপনি বলেন পরিচয়টা কি সেটা বলেন। আচ্ছা বলতেছি ভাইয়া, চাপ নিও না। তো এটা প্রশ্নে দেওয়া থাকবে। আর এটার পরিচয় হচ্ছে গ্লেসিয়ারের ধ্রুবক। একজন বিজ্ঞানী ছিল যে এই মানটা আবিষ্কার করছে, তার নাম হচ্ছে গ্লেসিয়াস। ঠিক আছে, তো ওইখান থেকে এটা গ্লেসিয়ারের সূত্র বা অনেকে গ্লেসিয়াস বলে, তার নামে এটা রাখা হয়েছে গ্লেসিয়াস। গ্লেসিয়াসের সূত্র, ওখান থেকে বলতে পারবা গ্লেসিয়ারের মান। এটা কি মান, এটা হচ্ছে গ্লেসিয়ারের মান। ঠিক আছে, যেটা হচ্ছে তোমার গ্লেসিয়ারের মান, যেটা পোস্টে দেওয়া থাকবে, যেটা হচ্ছে গ্লেসিয়ারের মান। এটা কোথায় দেওয়া থাকবে, এটা প্রশ্নে দেওয়া থাকবে। এটা গ্লেসিয়ারের মান, এটা প্রশ্নে আমাদেরকে দিয়ে দিবে। ওকে, তো এতটুকু যদি বেসিক আমরা বুঝতে পারি এবং এই কন্টেন্ট গুলো যদি আমরা মাথায় রাখতে পারি, তাহলে আমাদের এখান থেকে সৃজনশীল উত্তর করা কোনো ব্যাপারই না। আসো আমরা একটু করে সামনে প্রশ্ন সমাধান করার চেষ্টা করি। তাহলে দুইটা সূত্র লাগবে। কয়টা সূত্র লাগবে আমাদের এই চ্যাপ্টারে? সূত্রগুলো পারার জন্য দুইটা সূত্র লাগবে। এখন তোমাদের ওই যে কারো যদি মনে হয়, দেখো আমি আগে একটু ক্লিয়ার করি তারপরে বলি। তো প্রথমত দুইটা সূত্র লাগবে। একটা সূত্র হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, যে আপেক্ষিক আর্দ্রতা আর ইজ ইকুয়াল টু, আবারও বলে দিচ্ছি, উপরে ছোট হাতের এফ, নিচে বড় হাতের এফ ডিভাইডেড বাই 100%। আর তোমাকে যদি ভাইয়া শিশিরাঙ্ক বের করতে বলে, তোমাকে যদি ভাইয়া কি বের করতে বলে, যদি শিশিরাঙ্ক বের করতে বলে, তাহলে শিশিরাঙ্ক কেমনে বের করবা? থিটা ইকুয়াল টু θ1 মাইনাস জি, θ1 মাইনাস θ2। এই সূত্র দুটো জানলেই আমাদের হয়ে যাবে। এখন তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া আচ্ছা এতটুকু তো বুঝলাম, তা এই চ্যাপ্টারের যে শুরুর দিকে যে কন্টেন্ট গুলো ছিল, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গেলুসাকের সূত্র, এইগুলো আপনি পড়াইলেন না কেন? তো এইগুলা ওই যে আমি যখন তোমাদেরকে পরিবেশ শাসন পড়াইছি না, ওই চ্যাপ্টারের ক্লাসে কিন্তু আমি তোমাকে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গেলুসাক এগুলো একটু বলে দিয়েছি, ওইখানে পড়াইছি। একই জিনিস বারবার পড়ায় লাভ আছে? এই জন্য এখানে স্কিপ করে গেছি। তোমরা সবাই জানো বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গেলুসাকের সূত্র, এগুলো তো এক্সট্রা করে বলার কিছু নাই। তুমি যে জায়গা থেকে পারবা না বা যেখান থেকে তোমার 100% প্রশ্ন আসবে, যতটুকু পড়লে তুমি 10 ইনশিওর করতে পারবা, সেই কন্টেন্ট গুলো কিন্তু আমি তোমাকে একদম A to Z ভেঙে চুরে পড়াই দিচ্ছি। তুমি যদি ক্লাসটা এখনো বাকি যে লেকচারটা আমি দিব যদি ভালো মতো দেখতে পারো, আশা করি এই চ্যাপ্টার তোমার আর প্রবলেম থাকবে না। তো এখন আসো আমরা একটু সৃজনশীল সমাধানে যাই। এখন আসো আমরা একটু যে কাজটা করব, সৃজনশীল প্রশ্ন সমাধান। সৃজনশীল প্রশ্ন সমাধান। আচ্ছা, সৃজনশীল প্রশ্ন সমাধানের দিকে আমরা যাই। আমরা একটু কষ্ট করে সৃজনশীল প্রশ্ন সমাধানের দিকে যাই। আচ্ছা, প্রথমত দেখো আমাদের এরকম একটা প্রশ্ন আমাদের পরীক্ষায় দেয়া থাকবে। আমাদেরকে প্রথমত প্রশ্ন বুঝতে হবে, প্রশ্নে কি বলছে, তারপর সমাধানের দিকে যাব। এখানে দেখো একটা স্থান দেওয়া আছে। তো স্থান দুইটা জায়গা দেওয়া আছে, একটা দেওয়া আছে ঢাকা এবং একটা দেওয়া আছে রাজশাহী। দুইটা স্থান নরমালি আমাদের পরীক্ষা দেওয়া থাকবে, ঢাকা রাজশাহী, ঢাকা দিনাজপুর, ঢাকা রংপুর, এরকম দুইটা স্থান তোমাকে দিয়ে দিবে। এখানে আমাদের প্রশ্ন দিয়েছে ঢাকা এবং রাজশাহী। এখানে θ1 এর মান ঢাকার জন্য দেওয়া আছে, রাজশাহীর জন্য দেওয়া আছে। θ2 এর মান ঢাকার জন্য দেওয়া আছে, রাজশাহীর জন্য দেওয়া আছে। আবার জি দেওয়া আছে। জি হচ্ছে কি, ওই যে গ্লেসিয়ারের ধ্রুবক বা গ্লেসিয়ারের মান দেওয়া আছে 1.664, 1.625, দুইটা মান দেওয়া আছে। ঢাকার জন্য θ1 মানে কি বলতো? একটু আগে আমি তোমাকে θ1 পড়াইলাম না? θ1 মানে হচ্ছে শুষ্ক বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা, অথবা আরেকটা বলছিলাম না, যেহেতু বায়ুর মধ্যে রাখছিলাম তার মানে ওটা কি বায়ুর তাপমাত্রা। θ1 এর দুইটা পরিচয়, একটা হচ্ছে বায়ুর তাপমাত্রা আর একটা হচ্ছে শুষ্ক বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা। তার মানে এইখানে আমার θ1 মানে হচ্ছে বায়ুর তাপমাত্রা অথবা শুষ্ক বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা। তারপরে ঢাকার জন্য আমার θ2 দেওয়া আছে, θ2 দেওয়া আছে 20°C। এটা মানে কি? এটা মানে হচ্ছে আর্দ্র বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা। একইভাবে রাজশাহীর জন্য শুষ্ক বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা বা বায়ুর তাপমাত্রা দেওয়া আছে 32.5°C এবং θ2 θ2 মানে কি? ওই যে আর্দ্র বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা, যেটা দেওয়া আছে 22°C। আবার জি দেওয়া আছে 1.664 ঢাকার জন্য, রাজশাহীর জন্য দেওয়া আছে 1.625 দেওয়া আছে। আচ্ছা, এবং এইখানে যে কাজটা করছে, এখানে আমাদের তাপমাত্রা দেওয়া আছে এবং সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের মান দেওয়া আছে। এখানে প্রশ্নটার মধ্যে একটু ডাটা মিসিং আছে, আমরা দুইটা মান দিয়ে রাখছি, বাকি মানগুলো আমাদের প্রশ্নটা সমাধান করার জন্য লাগবে। আচ্ছা, বাকি মানগুলো এই প্রশ্নটার মধ্যে একটু মিসিং আছে, আমি প্রশ্নটা একটু সম্পূর্ণ লিখে দিচ্ছি তোমাদের। তাহলে একটু এই যে মানগুলো খেয়াল করো, আমাদেরকে এইরকম একটা টেবিল দেওয়ার পাশাপাশি এখানে দেয়া রয়েছে বিভিন্ন তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ দেয়া রয়েছে। যেমন তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবা 14°C তাপমাত্রার জন্য আমাদেরকে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ দেওয়া রয়েছে 11.99 মিলিমিটার হাইড্রোজেন দেওয়া রয়েছে। তারপর 16°C জন্য দেওয়া রয়েছে
13.63 মিলিমিটার হাইড্রোজেন, এভাবে 14 জন্য দেওয়া রয়েছে, 16 জন্য দেওয়া রয়েছে। জায়গার স্বল্পতার জন্য বাকিগুলো আমি এই যে এই জায়গাটায় তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। 28-এর জন্য দেওয়া রয়েছে 28.35, 30-এর জন্য দেওয়া রয়েছে 31.83, 32-এর জন্য 35.66, 34-এর জন্য 39.90। আচ্ছা, এগুলো কি দেওয়া আছে? সমস্যা নেই, টেনশন নিও না, ভাইয়া তো আছি, একদম তোমাদেরকে A to Z পিন পয়েন্ট সবগুলো কন্টেন্ট বুঝিয়ে দিচ্ছি। তো আমাদের দেখো প্রথম যে প্রশ্নটা বলছে সেটা হচ্ছে গ নাম্বার, ঢাকায় শিশিরাঙ্ক কত? তো ঢাকায় শিশিরাঙ্ক কত আমরা এটা ইজিলি জাস্ট সূত্র অ্যাপ্লাই করলে আমরা করে ফেলতে পারবো। তো আসলে আমরা আসলে ঢাকায় শিশিরাঙ্কটা বের করে ফেলি। তো আমাদের প্রথমত আমরা সুন্দর করে এখানে দিলাম গ নাম্বার, দিয়ে লিখবো ঢাকায় শিশিরাঙ্ক নির্ণয়। ঠিক আছে, আমরা ঢাকায় শিশিরাঙ্ক, ঢাকায় শিশিরাঙ্ক নির্ণয়, ঢাকায় শিশিরাঙ্ক নির্ণয়। তাহলে শিশিরাঙ্ক বের করার সূত্রটা কি? আমরা যে একটু আগে সূত্র দেখছিলাম না, যে থিটা ইজ ইকুয়াল টু θ1 মাইনাস জি, θ1 মাইনাস θ2। দুঃখিত ভাইয়ারা, তাহলে এটা হচ্ছে আমাদের শিশিরাঙ্ক বের করার সেই সূত্রটা। তো এইখানে খেয়াল করো যে আমাদের কোথায় বের করতে বলছে, ঢাকার মধ্যে বের করতে বলছে। তো ঢাকার জন্য আমাদের θ1 এর মান কত? দেখো ঢাকার জন্য আমাদের θ1 এর মান সুন্দর করে দেওয়া রয়েছে 28.6 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমি θ1, এই যে θ1 ঢাকার জন্য 28.6, তাহলে এখানে সুন্দর করে বসাই দিব 28.6 বসাই দিব। এখন জি এর মান কত? ঢাকার জন্য জি এর মান কত? ঢাকার জন্য জি এর মান 1.664, তাহলে আমি বসাই দিব জি এর মান 1.664। আচ্ছা, এরপরে θ1 কত? 28.6, যেটা এই যে θ1 28.6 দেওয়াই রয়েছে 28.6। আর θ2 কত ঢাকার জন্য? 20 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা ভাইয়া, এটা একটু ক্যালকুলেশন করে আমাকে জানাও যে উত্তর কত। আমার কাছে যেহেতু এই মুহূর্তে ক্যালকুলেটর নাই, ঠিক আছে, আমি একটু উত্তরগুলো বসাই দিচ্ছি, তোমরা একটু জাস্ট আমাকে বলো যে উত্তরগুলো ঠিক আছে কিনা। এইটা খুব সম্ভবত যদি আমি ভুল না করে থাকি তোমরা একটু চেক করবা। ঠিক আছে, ক্যালকুলেশন তো ভুল হইতেই পারে, এটা সিম্পল জিনিস, তুমি ক্যালকুলেশনগুলো একটু চেক করে নিবা। এগুলো তো সিম্পল ব্যাপার, এগুলো তো ভুল হওয়াটা স্বাভাবিক, এগুলো তো অস্বাভাবিক কিছু না, ক্যালকুলেশন তো সবাই পারবা। জাস্ট অঙ্কের অ্যাপ্রোচ ঠিক আছে কিনা, তুমি বুঝতে পারতেছো কিনা, কনসেপ্ট বুঝতেছো কিনা, এটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো এই ক্যালকুলেশন গুলো তোমার চলে আসবে 14.289, এর ক্যালকুলেশন গুলো তোমার চলে আসবে 14.289, অর্থাৎ আমাদের ঢাকায় শিশিরাঙ্ক চলে আসতেছে 14.289। তাহলে আমরা কিভাবে বের করলাম? দেখো আমাদের গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বের করতে বলেছিল ঢাকায় শিশিরাঙ্ক বের করো, এটা আমরা অলরেডি বের করে ফেলছি। তো ঢাকায় শিশিরাঙ্ক নির্ণয় করার জন্য প্রথমত আমরা সূত্রটা লিখবো। সূত্র কি? থিটা ইকুয়াল টু θ1 মাইনাস জি, θ1 মাইনাস θ2। সূত্র লেখার পরে জাস্ট মানগুলো বসাই দিব। θ1 এর মান এখানে বলা রয়েছে ঢাকার জন্য 28.6 বসাইছি। জি এর মান ঢাকার জন্য বলা আছে 1.664 বসাইছি। তারপর θ1 28.6, θ2 20, এই যে বসাইছি। জাস্ট বসাই ক্যালকুলেশন করে যা আসছে সেটাই অ্যান্সার, যা আসবে তোমার ক্যালকুলেটরে ওইটাই তোমার অ্যান্সার, কোনো সমস্যা নাই। তো ঢাকায় আমরা আমাদের শিশিরাঙ্ক আসলো কত? 14.289। এরপরে প্রশ্নটা আসো, কি বলছে যে উপরোক্ত ডাটা অনুযায়ী একজন ব্যক্তি কোথায় স্বস্তি বোধ করবে। আচ্ছা, উপরোক্ত ডাটা অনুযায়ী আমাদেরকে যে ডাটাগুলো দেওয়া রয়েছে, এই ডাটা অনুযায়ী একটা ব্যক্তি কোথায় স্বস্তি বোধ করবে। তো এই টাইপের প্রশ্ন আসলে আমি তোমাকে সামারি বলে দিচ্ছি, তুমি কি করবা যখন তোমাকে বলবে যে দুটো জায়গা দিয়ে বলবে যে উপরোক্ত ডাটা অনুযায়ী একজন ব্যক্তি কোথায় স্বস্তি বোধ করবে। এই টাইপের ম্যাথগুলো করার সময় তুমি সব সময় যে কাজটা করবা সেটা হচ্ছে এক নাম্বার কাজ আরএইচ নির্ণয় করবা, আরএইচ নির্ণয় করবা, আরএইচ নির্ণয় করবা। দুইটা জায়গা দেয়া রয়েছে, ঢাকা আছে, রাজশাহী আছে। তো তুমি এই যে আর ডি, ডি মানে হচ্ছে ঢাকা, ঠিক আছে, ডি ফর ঢাকা, তাহলে ডি এইচ এ কে এ, আর আর এখানে কি রাজশাহী, তাহলে আর আর মানে হচ্ছে এটা হচ্ছে রাজশাহীতে আমরা কি করব? আপেক্ষিক আর্দ্রতা বের করব। ঢাকার মধ্যে আমরা আপেক্ষিক আর্দ্রতা বের করব। তারপরে প্রথম স্টেপ ছিল আপেক্ষিক আর্দ্রতা আমরা বের করব। যেহেতু দুইটা স্থান রয়েছে ঢাকা এবং রাজশাহী, ঢাকায় আমরা আপেক্ষিক আর্দ্রতা বের করব, একইভাবে রাজশাহীতে আমরা আপেক্ষিক আর্দ্রতা বের করব। দুইটা জায়গায় আপেক্ষিক আর্দ্রতা বের করে, দুইটা জায়গায় আপেক্ষিক আর্দ্রতা বের করে, যেখানে কথাটা সুন্দর করে মনে রাখবা, যেখানে যেখানে আপেক্ষিক আর্দ্রতা, যেখানে যেখানে আপেক্ষিক যেখানে আপেক্ষিক আর্দ্রতার যেখানে আপেক্ষিক আর্দ্রতার মান কম আসবে, যেখানে আপেক্ষিক আর্দ্রতার মান কম আসবে, একজন ব্যক্তি সেখানে স্বস্তি বোধ করবে। একজন ব্যক্তি সেখানে কি করবে? একজন ব্যক্তি সেই জায়গাটার মধ্যেই স্বস্তি বোধ করবে। একজন ব্যক্তি সেই জায়গাটার মধ্যেই স্বস্তি বোধ করবে। একজন ব্যক্তি সেই জায়গাটার মধ্যে স্বস্তি বোধ করবে। তার মানে আমাদের এই টাইপের ম্যাথগুলা করার জন্য আমি একটু দেখি যে
আমাদের ক্লাস চলতেছে কিনা। আচ্ছা, ওকে ফাইন, আমাদের ক্লাস চলতেছে। তো এই টাইপের ম্যাথগুলা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা দুইটা জায়গার মধ্যে আপেক্ষিক আর্দ্রতা বের করব। তো আপেক্ষিক আর্দ্রতা বের করার পরে আমরা যে কাজটা করব, দুইটা জায়গায় আপেক্ষিক আর্দ্রতা তুলনা করব। যে জায়গাটায় আপেক্ষিক আর্দ্রতার মান কম আসবে একজন ব্যক্তি সেই জায়গায় স্বস্তি বোধ করবে। তো এইভাবে আমরা ঢাকার আপেক্ষিক আর্দ্রতা বের করে ফেলতে পারবো। তো আমাদের এখন এই মানটা সামনে অঙ্কগুলো লাগবে, আমরা এই জন্য একটু লিখে রাখি। আমরা একটু লিখে রাখি, একটু দাঁড়াও, আমরা একটু করে এই জায়গাটা লিখে রাখি। এটা হচ্ছে আমাদের এই ঢাকায় শিশিরাঙ্ক, ঠিক আছে? আমাদের ঢাকায় শিশিরাঙ্ক এটা লাগবে, তো আমরা একটু লিখে রাখতেছি। ঢাকায় শিশিরাঙ্ক আমাদের কত আসছে? ঢাকায় শিশিরাঙ্ক আসছে থিটা ইকুয়াল টু 14.289। 14.289 এটা লিখে রাখলাম, এটা আমাদের কাজে লাগতে পারে সামনে। আসো এখন আমরা এটা মুছে দিয়ে আমরা একটু করে সামনে যাওয়ার চেষ্টা করি। তো আমাদের গ নাম্বার প্রশ্ন শেষ। আর ঘ নাম্বার প্রশ্নে তো ফরম্যাট বলেই দিলাম যে একজন ব্যক্তি কোথায় স্বস্তি বোধ করবে। এই জন্য আমাদের দুইটা জায়গায় কি করতে হবে? আপেক্ষিক আর্দ্রতা বের করে সেই জিনিসটা তুলনা করতে হবে। তো আমরা এখন ঘ নাম্বার সুন্দর করে এখানে ঘ নাম্বার দিব। ঘ নাম্বার দিয়ে প্রথমত আমরা ঢাকায় আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করব, এরপর রাজশাহীতে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করব, দুই জায়গায় আপেক্ষিক আর্দ্রতা বের করার পর তুলনা করব। প্রথমত যে কাজটা করব, ঢাকায় আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করব, ঢাকায় আরএইচ নির্ণয় করব, ঠিক আছে? ঢাকায় আরএইচ নির্ণয় করি। তারপরে আমরা রাজশাহীতে যাব। তো ঢাকায় আপেক্ষিক আর্দ্রতা বের করার জন্য দেখো আপেক্ষিক আর্দ্রতার ফর্মুলা কি একটু বলো তো। আপেক্ষিক আর্দ্রতা আরএইচ ইকুয়াল টু, তোমরা সবাই জানো, উপরে ছোট হাতের এফ, নিচে হচ্ছে বড় হাতের এফ ইন্টু 100%। এবং এগুলোর পরিচয় কি? পরিচয়গুলো কিন্তু আমি তোমাকে আজকের ক্লাসে একদম সুন্দর করে মুখস্থ করায় নিয়ে আসছি না। আমাকে একটু বলো তো, এই যে ঢাকায় যে আপেক্ষিক আর্দ্রতা বের করবো, ছোট হাতের এফের দুইটা পরিচয়। একটা হচ্ছে বায়ুর তাপমাত্রায় অসম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, আর একটা হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। প্রশ্নে যে কোনো একটা দেওয়া থাকবে। তো এইখানে যেহেতু আমরা গ নাম্বারে দেখতে পাচ্ছি যে আমরা শিশিরাঙ্ক বের করছি, তার মানে ডেফিনেটলি আমাকে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের মানটা যদি আমি এই এফ এর জায়গায় বসাই, তাহলে আমার এফ এর কাজটা শেষ। এখন ঝামেলা দেখো যে শিশিরাঙ্কের টেম্পারেচার কত? 14.289। এই টেম্পারেচারে তো আমার সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের মানটা লাগবে। এখানে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের মানও দেওয়া রয়েছে, কিন্তু ঝামেলা হচ্ছে আমার লাগবে 14.289 এর জন্য। এখানে দেওয়া রয়েছে 14 জন্য দেওয়া আছে, 16 জন্য দেওয়া রয়েছে, 28, 30, 32, 34, কিন্তু এক্স্যাক্টলি আমার যে 14.289 এই মানটা তো এখানে দেওয়া নাই। পরীক্ষায় তোমাকে এই মানগুলা কখনো যদি তোমার ডিরেক্ট বলে দেওয়া থাকে, এটা তোমার জন্য মানে আশীর্বাদ, তোমাকে ডিরেক্টলি বলে দিচ্ছে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে বলে দেওয়া থাকবে না। তোমার লাগতেছে 14.289 এর জন্য, বাট এখানে তোমাকে দিয়ে রাখছে 14 জন্য। এই জিনিসটা আমাদেরকে বের করে নিতে হবে। যদি বের করে নিয়ে আমি এখানে বসাইতে পারি, তাহলে আমার উপরে ছোট হাতের এফ এর মান বসানো হয়ে যাবে। এরপরে আমি বড় হাতের এফ এর মানটা বসাবো, দেন আমি এখানে ক্যালকুলেশন করে কি করে ফেলতে পারবো, আমি ঢাকায় আরএস নির্ণয় করে ফেলতে পারবো। সূত্র একটাই, আরএস ইকুয়াল টু ছোট হাতের এফ ডিভাইডেড বাই বড় হাতের এফ ইন্টু 100%। আমাকে প্রথমত এই ছোট হাতের এফ এর মানটা বের করে তোমাকে দেখাবো, তারপর বড় হাতের এফ এর মানটা বের করবো। ছোট হাতের এফটা কি সবাই জানো? ছোট হাতের এফ মানে হচ্ছে শিশিরাঙ্কে, দুইটা পরিচয়, তার মধ্যে এখানে একটা পরিচয় হচ্ছে যে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। যেহেতু আমি গয়ের মধ্যে শিশিরাঙ্ক বের করছি, তার মানে এই যে টেম্পারেচার, শিশিরাঙ্কের টেম্পারেচার, এই টেম্পারেচারে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের মানটা লাগবে। বাট এই টেম্পারেচারে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের মানটা দেওয়া নাই। এখানে 14, 16, 28, 30, 32, 34 জন্য দেওয়া রয়েছে, 14.289 এইটার জন্য দেওয়া নাই। এখন এইটার জন্য আমাকে বের করতে হবে। কিভাবে বের করবো? দেখো পাশাপাশি দুইটা নিবা সবসময়। এই যে 14 জন্য যেহেতু লাগতেছে, 14 আর 16 এই দুইটা সবসময় মানে কাছাকাছি পার্থক্য নিবা, এবং এর সাথে যে দুইটা আছে এই দুইটা পার্থক্য নিবা। তার আগে একটু করে দেখো তো, আমি এখানে তো 14 জন দেওয়া আছে, আমি একটা কাজ করি, এই 14কে দেখো এখানে তোমার আছে 14.289। এটাকে যদি আমি একটু ভাঙাই, তাহলে দেখো তো এখানে কত থাকে? এখানে থাকে 14। এখন বলো 14 সাথে কত যোগ করলে, একদম ছোট বাচ্চার অঙ্ক, 14 সাথে কত যোগ করলে তুমি এই মানটা পাবা? তো তুমি আমাকে বললো ভাইয়া 0.289, ক্যালকুলেটর হাতে নাও, দেখো ক্যালকুলেটর হাতে নিয়ে তুমি চেক করে দেখো 14 সাথে তুমি যদি 0.289 এইটা তুমি যদি যোগ করো, তাহলে তুমি যে মানটা পাবা সেটা হচ্ছে 14.289। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমার যেহেতু এই মানটা লাগবে, আমাকে উদ্দীপকের যে টেবিলটা আছে ওই টেবিলের মধ্যে 14 জন্য মান দেওয়া আছে। দেখো 14 জন্য মান দেওয়া আছে 11.99, এই 14 জন্য মান দেওয়া আছে 11.99। আমি যদি কোনো সিস্টেমে এই 0.289 এর জন্য মানটা বের করে ফেলতে পারি, তাহলে এই মানটা আর এই মানটা দুইটা যদি আমি যোগ করে ফেলি, তাহলে সেটা আমার হবে 14.289 এর জন্য মানটা বের হয়ে যাবে।
বুঝতে পারছো? দেখো আবারও একটু খেয়াল করো, আমার এটা হচ্ছে শিশিরাঙ্গের টেম্পারেচার, এই টেম্পারেচারে আমার সম্পৃক্ত জলীয় চাপের মানটা লাগবে, কিন্তু তারা ইচ্ছা করে একটু আমাদের সাথে বেয়াদবি করছে, তারা এই টেম্পারেচারে মানটা দেয় নাই, তারা দিয়ে রাখছে 14 জন্য 16 জন্য। তো এখন আমি দেখতেছি যে আমার তো 14 জন্য মানটা দেওয়া আছে, অতিরিক্ত কতটুকু লাগতেছে, 14 কে ভাঙাই, 14 সাথে কত যোগ করলে এই মানটা আসে, 14.289 আসে, 0.289 যোগ করলে আমার এই মানটা আসে। যেহেতু 14 জন্য মানটা প্রশ্নে দেওয়াই আছে, আমি যদি কোনোভাবে এই অতিরিক্ত 0.289 এর জন্য মানটা বের করে ফেলতে পারি, তাহলেই ঝামেলা শেষ। তাহলে এইটা আমি কিভাবে করবো, এই অতিরিক্ত মানটা কিভাবে বের করবো? 14 থেকে 16 বিয়োগ করো, কত আসে? 2 ডিগ্রি সেলসিয়াস। 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তনে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের পরিবর্তন, তখন এই দুটো বিয়োগ করবা আবার 13.6, 13.63 থেকে 11.99 বিয়োগ করবা। এই 13.63 থেকে 11.99 যদি তুমি বিয়োগ করো, তাহলে তোমার যে মানটা চলে আসবে সেটা আসবে 1.64। আমি যদি ভুল না করি 1.64 আসবে। তারপরেও আমরা হচ্ছে, যেহেতু আমার কাছে ক্যালকুলেটর নাই, আমি একটু ফোনে একটু চেপে দেখি যে আসলে ক্যালকুলেশন ঠিক আছে কিনা। 13.63 থেকে 11.99, 1.64 চলে আসে। তাহলে আমি এখন দেখো যে কাজটা করব, ঢাকায় যেহেতু আমি মানটা বের করতেছি, আমি এফ এর মানটা নির্ণয় করতেছি, আমি সুন্দর করে লিখবো। আমি সুন্দর করে একটা কথা লিখবো, কি লিখবো জানো? যে এই 14.289 এত ডিগ্রি সেলসিয়াস, এই যে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় মান, তাহলে দেখো আমি লিখে দিই, এখানে কি লিখবো? এখানে লিখবো হচ্ছে 14.289। এইটার জন্যই তো আমার সম্পৃক্ত সম্পৃক্ত জলীয় চাপের মানটা লাগবে না, আমি সেটাই লিখবো যে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এটা তো শিশিরাঙ্কের মান, তাহলে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শিশিরাঙ্কে, এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ নির্ণয়, শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ নির্ণয়। তার মানে এখানে লিখে সুন্দর টান দিবা, তার মানে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শিশিরাঙ্ক, যদি শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ নির্ণয় করবো, শিশিরাঙ্কে তার মানে এটা কার মান বের করতেছি? এটা আমি ছোট হাতের এফ এর মান, এই যে এই প্রশ্নের ছোট হাতের এফ এর মান বের করতেছি, কারণ এটা আমাদের শিশিরাঙ্কের তাপমাত্রা, এই তাপমাত্রায় আমার কি লাগবে? সম্পৃক্ত জলীয় বাষ্পচাপের মানটা লাগবে, যেহেতু সেটা দেওয়া নাই এই জন্য আমি একটু ঝামেলা করে এই মানটা বের করবো। কিভাবে বের করবো? প্রথমে এই দুটো বিয়োগ করবো এবং পাশাপাশি এই দুটো বিয়োগ করবো। এখানে এই দুটো বিয়োগ করে লেখা যায়, কি লেখা যায়? 2 ডিগ্রি সেলসিয়াস, 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার, 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তনে, 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তনে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের পরিবর্তন, সম্পৃক্ত জলীয় বাষ্প, সম্পৃক্ত জলীয় বাষ্প, জায়গায় তো হচ্ছে না, সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের উপরে লিখে দেই, চাপের কি পরিবর্তন, সম্পৃক্ত জলীয় চাপের পরিবর্তন কত আসে? বিয়োগ করে দেখো, দুইটা আসে 1.64, 1.64 বসাই দিব। তাহলে 2 ডিগ্রির জন্য জানি, 1 ডিগ্রি সেলসিয়াস, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তনে সম্পৃক্ত জলীয় চাপের পরিবর্তন 1.64 ডিভাইডেড বাই 2 আছে, 2 নিচে বসাই দাও। অতএব আমার লাগতেছে কতর জন্য? আমার তো 14 জন্য অটোমেটিক মানটা প্রশ্নে দেওয়াই আছে 11.99, এই অতিরিক্ত 0.289 এটা আমি জানি না, তাহলে আমি এখন এটার জন্য বের করবো। তাহলে লিখবো 0.289 এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তনে সম্পৃক্ত জলীয় চাপের পরিবর্তন 1.64 ইন্টু 0.289 ডিভাইডেড বাই 2। এইটা ক্যালকুলেশন করে দেখো তো কত আসে, এটা ক্যালকুলেশন করে দেখবা চলে আসবে 0.2296, 0.2296। দেখো তো এটা আসে কিনা, আমি একটু চেক করি যে ভিডিও চলতেছে কিনা, আমি একটু চেক করে নেই যে আমাদের ভিডিওটা চলতেছে কিনা এবং তোমরা দেখতে পাচ্ছ কিনা। তাহলে দেখো আমরা একদম সিম্পল ভাবে কিন্তু কাজটা করে ফেলছি। আমি আবারও তোমাকে সামারি বুঝাই দিচ্ছি, আমাদেরকে টেবিল দেওয়া থাকবে, এরকম বিভিন্ন তাপমাত্রা এবং সম্পৃক্ত জলীয় চাপের মান আমাদেরকে দেয়া থাকবে, আমাদেরকে বের করা লাগবে ছোট হাতের এফ এবং বড় হাতের এফ। এত কাহিনী করা লাগতো না, এত নকশা করা লাগতো না, যদি তারা ডিরেক্টলি আমাকে এই যে শিশিরাঙ্ক যে তাপমাত্রাটা 14.289, এই তাপমাত্রায় যদি তারা আমাকে সম্পৃক্ত জলীয় চাপের মান বলে দিত, আমি টেবিল থেকে নিয়ে আসতাম, ডাইরেক্ট কান ধরে এখানে বসাই দিতাম, পরের মানটা কান ধরে নিয়ে এসে বসাই দিয়ে ক্যালকুলেশন গুলো করতাম, ঝামেলা শেষ। কিন্তু তারা আমাকে দিয়ে রাখছে 14.289, টেবিলে আবার মান দেয়নি, তাহলে কি করতে?
শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ নির্ণয়। তাহলে এখন 14 কোথায় আছে, পাশাপাশি দুটো বিয়োগ করবো, পাশাপাশি দুটো বিয়োগ, পাশাপাশি দুইটা বিয়োগ। তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তনে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের পরিবর্তন, এই দুটো বিয়োগ করলে 1.64 বসাইছি। একের জন্য কত, আমার তো লাগবে হচ্ছে এইটা, এটা লাগবে অলরেডি 14 জন্য আমি জানি, এই জন্য ওটা বের করলাম না। আর এই যে বাকি অংশটুকু কি হবে, 14 সাথে 0.289 যোগ করলেই তো এই মানটা আসে। তাহলে বাকি অংশটুকু কেমনে বের করবো, এটা লিখলাম যে 0.289 এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের পরিবর্তন ক্যালকুলেট করে চলে আসলো। তাহলে এখন দেখো এই যে 0.289 এর জন্য মান আসলো এত, আর 14 জন্য মানটা দেওয়া আছে 11.99, এই 11.99 আর এইটা যোগ করলেই তো আমি এই বড় হাতের এফ এর মান পেয়ে যাচ্ছি। তাহলে এখন আমি বড় হাতের এফ, এই ছোট হাতের এফ এর মান পেয়ে যাচ্ছি। তাহলে আমি ছোট হাতের এফ এর মান যদি বের করি, ছোট হাতের এফ ইকুয়াল টু 14 জন্য লাগবে, 14 জন্য কত, 11.99, ওই যে 11.99, তাহলে 11.99 আর অতিরিক্ত 0.289 এর জন্য কত আসতেছে, এই যে 0.2296, তাহলে এই দুইটা তুমি যদি এখন যোগ করো, তাহলে আসবে 12 দশমিক দেখো এটা যোগ করে চলে আসবে 12.2196, এই মানগুলো একটু লিখে রাখো। তাহলে আমার ছোট হাতের এর মান চলে আসলো 12.2196। তাহলে আমি একটু লিখে রাখি, ঢাকার জন্য আমার যে মানটা চলে আসলো, ঢাকার জন্য আমার ছোট হাতের এফ এর মান চলে আসলো 12.2196, তাহলে 12.2196 ছোট হাতের এফ এর মান আমরা খুব সুন্দরভাবে বের করে ফেললাম। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে বড় হাতের এফ এর মান বের করতে হবে, তাহলেই আমরা বাকি কাজ করে ফেলতে পারবো। তো এখন দেখো এখানে সবকিছু না মুছায় তোমাকে এই এতটুকু অংশ মুছলেই হয়ে যাবে। তাহলে এখানে জাস্ট এই যে এইটুকু মুছে দেই, তুমি এখানে জাস্ট লিখবা, কি লিখবা বলতো, যেহেতু তোমার এই বড় হাতের এফটা কি, বড় হাতের এফটা হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, বড় হাতের এফটা হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের মান, এটা তুমি বের করবা। এখন আমাকে বলো ঢাকার জন্য বায়ুর তাপমাত্রা কত, এটা বোঝানো খুব ইম্পর্টেন্ট না? আমি যখন তোমাকে θ1 এবং θ2 পড়াইছিলাম, আমি তোমাকে এটা কি বলছিলাম মনে করে দেখো তো, বলছিলাম θ1 হচ্ছে শুষ্ক বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা, এবং একই সাথে যেহেতু এটা বাতাসের মধ্যে থাকে, এটা আরেকটা পরিচয় হচ্ছে বায়ুর তাপমাত্রা, এটা তোমাকে বলছিলাম। তারপরে ঢাকার জন্য বায়ুর তাপমাত্রা, এই যে θ1 যেখানে আছে, এটাই কিন্তু ঢাকার জন্য বায়ুর 28.6 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 28.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার এবার সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের মানটা লাগবে। তুমি খেয়াল করো 14 জন্য আছে 16, 28, 30 লাগবে 28.6, তারা দিয়েছে 28-এর জন্য, ওই যে আগের মতো আবার ঝামেলা। তাহলে আমাকে আবার বের করতে হবে। তাহলে আমি এখানে ভাষাটা লিখবো কি, যে 28.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এটা তো শিশিরাঙ্ক না, তাহলে শিশিরাঙ্ক লিখবো না, তাহলে একইভাবে লিখবো যে 28.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ নির্ণয়। কারণ এটা দেখো যে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ বড় হাতের এফ, তাহলে আমরা এবার কি বের করতেছি, বড় হাতের এফ বের করতেছি, অলরেডি ছোট হাতের পেয়ে গেছি। তাহলে বড় হাতের এফ এর ক্ষেত্রে এটা লিখবো যে 28.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ নির্ণয়। এখন দেখো 28 থেকে 30 পার্থক্য কত, 2, তারপরে এই 28.35 থেকে 31.83 এটা বিয়োগ করো, তাহলে এইটা বিয়োগ করলে কত আসে, তাহলে লিখবা এখানে যদি পার্থক্য করলে চলে আসে 2, ওই একই কথা। 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের পরিবর্তন, একই ভাষা, 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তনে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের পরিবর্তন, এটা থেকে এটা বিয়োগ করো, এটা থেকে বিয়োগ করলে কত আসে দেখো তো, তুমি যদি এটা থেকে এটা বিয়োগ করো তাহলে তোমার চলে আসবে 3.48, এইটা থেকে এইটা বিয়োগ করবা, এইটা থেকে বড় থেকে ছোট বিয়োগ করবা, 3.48 চলে আসবে, 3.48, ঠিক আছে। এখন আমি জাস্ট একটু মুছে নেই এখানে। তাহলে এখন যদি আমরা একটু আবার আগের মতো করি, যে 2 ডিগ্রির জন্য এই যে 2 ডিগ্রি বিয়োগ করলাম, এটা থেকে বিয়োগ করলাম, তাহলে একের জন্য কত বের করবো, একের জন্য বের করবো হচ্ছে 3.48 ডিভাইডেড বাই 2। এখন কতর জন্য বের করব এটা বোঝাটা ইম্পর্টেন্ট। আমার মান হচ্ছে 28.6, আমাকে প্রশ্নে দেওয়া আছে 28, এই যে প্রশ্নে যে 28 এর জন্য দেওয়া আছে, তাহলে 28 এর সাথে কত যোগ করলে 28.6 হবে, 0.6 যদি যোগ করি, ক্যালকুলেটর হাতে নাও, নিয়ে চেক করে দেখো, 28 এর সাথে 0.6 যোগ করলে 28.6 আসবে। তাহলে 28 এর জন্য মান দেওয়া আছে কত, 28 এর জন্য মান দেওয়া আছে 28.35, এটার জন্য মান দেওয়া আছে 28.35, 0.6 এরটা দেওয়া নাই, এইটাই আমি এখন বের করব। এখন 0.6 এর জন্য বের করতে গেলে 0.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত তাপমাত্রা পরিবর্তনে সম্পৃক্ত বাষ্পের মান হচ্ছে 3.48 ইন্টু 0.6 ডিভাইডেড বাই 2, এটা ক্যালকুলেট করে দেখো কত চলে আসে, এটা ক্যালকুলেট করে চলে আসবে
এটা যদি আমরা ক্যালকুলেট করি, এটা আমাদের ক্যালকুলেট করে চলে আসবে 1.044, 1.044। তাহলে এখন খেয়াল করো, আমার 28-এর জন্য মান হচ্ছে এইটা, আর 0.6 এর জন্য বের করলাম কত, 1.044। তাহলে আমার আলটিমেটলি লাগতেছে কি ভাই বলো তো? আলটিমেটলি লাগতেছে হলো বড় হাতের এফ এর মানটা লাগতেছে। আলটিমেটলি কি লাগতেছে? আলটিমেটলি লাগতেছে হলো আমার বড় হাতের এফ এর মান লাগতেছে। তাহলে বড় হাতের এফ এর মান কেমনে বের হবে? বড় হাতের এফ এর মান বের হবে 28-এর জন্য মানটা লাগবে এবং 0.6 এর জন্য লাগবে। 28-এর জন্য মানটা হচ্ছে 28.35 অলরেডি দেওয়াই আছে, 28.35। আর 0.6 এর জন্য মাত্র ক্যালকুলেশন করে বের করলাম 1.044। তাহলে এই দুইটা এখন যোগ করি, এই দুটো যদি আমি যোগ করি তাহলে আসবে 29.394, 29.394। এই ক্যালকুলেশনগুলো একটু চেক করবা, ঠিক আছে? এই ক্যালকুলেশনগুলো একটু চেক করবা, 29.394। তাহলে আমি কি পাইলাম? বড় হাতের এফ এর মান পাইলাম। আগে কি বের করছি? ছোট হাতের এফ বের করছি। তাহলে এখন কি বলতো, আমি ঢাকার ক্ষেত্রে আরএইচ বা আপেক্ষিক আর্দ্রতা বের করে ফেলতে পারবো? একটু আমাকে জানাও তো, বের করে ফেলতে পারবো কিনা। তাহলে আমি যদি এখন আরএইচ বের করি, তাহলে আরএইচ ইকুয়াল টু আমার সূত্র কি? উপরে ছোট হাতের এফ বাই বড় হাতের এফ ইন্টু 100%। ছোট হাতের এফ এর মান কত? 12.2196, 12.2196। আর বড় হাতের এফ এর মান কত? এই যে বড় হাতের এফ এর মান হচ্ছে 29.394, 29.394। এটাকে তুমি 100% দ্বারা গুণ করো, 100% দ্বারা গুণ করলে আরএইচ এর মানটা কত চলে আসবে? 41 দশমিক দেখো, 41.56, 41.56 এত পার্সেন্ট। তাহলে এই যে আমরা বের করে ফেললাম, আমাদের ঢাকার মধ্যে আপেক্ষিক আর্দ্রতার মানটা চলে আসলো 41.56%। এখন আমরা এই মানটা একটু কষ্ট করে লিখে রাখি, 41.56%, 41.569 এরকম একটা মান আসে। তো এই মানটা আমরা লিখে রাখি। তাহলে এইভাবে আমরা হচ্ছে এই অংশটা বের করে ফেললাম। দেখো আমি একটু সুন্দর করে লিখে রাখি, একটু সুন্দর করে আমি লিখে রাখি। পরের পার্ট হচ্ছে সেম, আমি এই অংশটা যেভাবে করলাম পরের অংশটা ঠিক একইভাবে করব। তোমাকে একটু লিখে দিই, ঢাকার ক্ষেত্রে যে আর এইচ, তাহলে এটা ঢাকা কার জন্য? ডিএইচ। আচ্ছা আমি তোমাকে সুন্দর করে লিখে দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এই জায়গাটায় তুমি লিখবা এই যে আর ডি ফর ঢাকা, তার মানে ঢাকার জন্য আপেক্ষিক আর্দ্রতার মানটা কত আসলো বলতো? 41 দশমিক কত আসছে? 41.569, এত পার্সেন্ট। তাহলে আমাদের ঢাকায় আপেক্ষিক আর্দ্রতা অলরেডি বের করা শেষ। এখন যদি আমি রাজশাহীতে একই ফরম্যাটে যদি আমি আপেক্ষিক আর্দ্রতা বের করে ফেলতে পারি, তখন আমি তুলনা করতে পারবো যে আসলে আমার কোথায় একজন ব্যক্তি স্বস্তি বোধ করবে। তাহলে এতক্ষণ যে অংশটা তোমাকে আমি বুঝাইলাম, কারো যদি সেই অংশে কোনো একটা পোর্শন তোমার বুঝতে সমস্যা হইতেই পারে। যদি সেই অংশটা বুঝতে সমস্যা হয়, তারপরেও টেনশনের কারণ নাই, কারণ রাজশাহীর জন্য আমি একই ফরম্যাটে বের করবো। তো তুমি আবারও এখন মনোযোগ সহকারে দেখবা, রাজশাহীটা ভালোভাবে দেখলে তোমার তো মুখস্থ হয়েই যাবে। বা যারা আগে বুঝছো, এখন রাজশাহীটা দেখলে ক্লাসেই দেখবা যে একদম মুখস্থ হয়ে গেছে, মাথায় একটু মানে এলোমেলো লাগতেছে না, এবার দেখবা যে সব ঠিকঠাক হয়ে গেছে। তাহলে আমরা ঢাকায় আরএস নির্ণয় করার পরে এবার হেডিং দিব রাজশাহীতে আরএস নির্ণয়। তাহলে এবার কি করব আমরা? এবার আমরা হচ্ছে রাজশাহীতে আরএইচ নির্ণয় করে ফেলবো। তাহলে আমরা একটু হেডিং দেই, রাজশাহীতে আরএইচ নির্ণয়। আচ্ছা, এখন রাজশাহীতে যদি আমরা আরএইচ নির্ণয় করতে চাই, তাহলে দেখো একইভাবে আরএইচ বের করার জন্য সূত্র কি? আরএইচ বের করার জন্য সূত্র ওই যে একটাই, আরএইচ ইকুয়াল টু ছোট হাতের এফ বাই বড় হাতের এফ ইন্টু 100%। এখনো দেখো তাহলে বুঝতে পারবা। তাহলে আরএইচ বের করার সূত্রটা কি? ক্লাস কি চলতেছে? আমি একটু দেখি যে আমাদের ক্লাস কি চলতেছে। আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের ক্লাস চলতেছে। ওকে, সো এখন খেয়াল করো যে আপেক্ষিক আর্দ্রতা বের করার জন্য আমাদের সবসময় যে অ্যাপ্রোচে আগাইতে হবে সেটা হচ্ছে উপরে ছোট হাতের এফ, নিচে বড় হাতের এফ ইন্টু 100%। তাহলে ছোট হাতের এফটা কি? ছোট হাতের এফটা হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। এখন রাজশাহীতে কি আমরা শিশিরাঙ্কের টেম্পারেচারটা জানি? জানি না তো। ঢাকার ক্ষেত্রে গয়ের মধ্যে আমাদেরকে বলছিল শিশিরাঙ্ক বের করতে, ওইখান থেকে আমরা কিন্তু টেম্পারেচারটা জানতে পারছি। কিন্তু রাজশাহীতে তো আমরা এখনো শিশিরাঙ্ক বের করি নাই। রাজশাহীতে প্রথমত আমরা কি করব? শিশিরাঙ্ক বের করব। শিশিরাঙ্ক বের করলে যে টেম্পারেচারটা আসবে, ওই টেম্পারেচারে আমরা সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের মান খুঁজবো চার্টের মধ্যে। যদি কোনো কারণে চার্টের মধ্যে মান খুঁজে না পাই, তাহলে আগের ফরম্যাটে মানটা বের করব, করে ছোট হাতের এফ বের করবো, দেন বড় হাতের এফ বের করবো। বড় হাতের এফটা কি? রাজশাহীর ক্ষেত্রে কি বলতো? এই বড় এফটা কি? বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। রাজশাহীর ক্ষেত্রে θ1 যেটা, ওটাই তো বায়ুর তাপমাত্রা। তার মানে 32.5 এর জন্য মানটা বের করব, করে এই সূত্রতে যখন বসাই দিব, তখনই কিন্তু আমার এই
রাজশাহীর জন্য আপেক্ষিক আর্দ্রতার মানটা বের হয়ে আসবে। তো আসো আমরা একটু করে ফরম্যাটটা একটু সমাধান করি। তো রাজশাহীতে আরএস নির্ণয় করার জন্য প্রথমত যে কাজটা করতে হবে, রাজশাহীতে শিশিরাঙ্ক নির্ণয় করতে হবে। কেন বের করবো? কারণ শিশিরাঙ্ক বের না করলে তো আমি তো এই যে ছোট হাতের বের করতে পারবো না, শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের মান তো আমি জানি না। এই জন্য আমরা যে কাজটা করবো, রাজশাহীতে শিশিরাঙ্ক নির্ণয়, রাজশাহীতে শিশিরাঙ্ক নির্ণয়। এখন রাজশাহীতে শিশিরাঙ্ক নির্ণয় কিভাবে বের করব? দেখো, ওই যে আগের সূত্র, থিটা ইজ ইকুয়াল টু থিটা ওয়ান মাইনাস জি থিটা ওয়ান মাইনাস থিটা টু। থিটা ওয়ান কত আমাদের রাজশাহীর জন্য? থিটা ওয়ান হচ্ছে 32.5। তাহলে এই যে 32.5, জি এর মান হচ্ছে 1.625, 1.625, থিটা ওয়ান হচ্ছে 32.5 এবং থিটা টু হচ্ছে 22 ডিগ্রি সেলসিয়াস, 22 ডিগ্রি সেলসিয়াস। এই পুরো অংশটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা রাজশাহীতে শিশিরাঙ্ক পাবো, যেটা হচ্ছে 15.4375। ঠিক আছে, এটা আসলে আমাদের রাজশাহীতে শিশিরাঙ্ক। এখন খেয়াল করো, এই যে শিশিরাঙ্কের যে টেম্পারেচারটা, এই টেম্পারেচারে আমাকে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের মানটা লাগবে, কিন্তু আমার লাগতেছে 15.4375 জন্য, আমাকে তারা দিয়ে রাখছে 14 জন্য, 16 জন্য, 28, 30 মিলতেছে না। তাহলে যে কাজটা করব সেটা দেখো, এই যে খুব কাছাকাছি কোনটা যাচ্ছে, 15 যেহেতু আছে আর এখানে 14 আছে, তার মানে 14 জন্য মানটা জানি। তুমি এটা খেয়াল করো যে এই যে এখানে তো 14 আছে, 14 সাথে কত যোগ করলে তোমার এই যে 15.437 হবে? দেখো তো, এর সাথে যদি আমি এখানে 1.4375, এই যে 4375 এইটা যোগ করি, তাহলে এই দুটা যোগ করলে কি আমার আসবে না 15.4375? ক্যালকুলেটর হাতে থাকলে চেপে দেখো, 14 সাথে আমি এই মানটা যোগ করলে এই মানটা আসতেছে। এটা যে এখানে দেখো 14 সাথে তুমি বিয়োগ করেও বের করে ফেলতে পারো, যারা একদম বুঝতেছো না। তাহলে 14 সাথে যদি আমি 1.4375 যোগ করি, তাহলে আসতেছে এই মানটা। এখন প্রশ্নের মধ্যে দেখো, আমার তো কি বের করবো? আমরা যেটা বের করবো, প্রথমত ছোট হাতের এফটা বের করবো। ছোট হাতের এফটা কি বলতো? শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। তাহলে শিশিরাঙ্কের টেম্পারেচার এইটার জন্য বের করা লাগবে। এটার জন্য বের করতে গেলে তো ডাইরেক্ট দেওয়া নাই, তাহলে 14 জন্য দেওয়া আছে, 14 জন্য দেওয়া আছে 11.99। তাহলে 14 জন্য মানটা দেওয়া আছে 11.99। এখন কোনোভাবে যদি এই অংশটার জন্য যদি মানটা বের করতে পারি, তাহলে এই দুটো যদি যোগ করে দেই, তাহলে তো আমার এই অংশটার জন্য মান চলে আসতেছে। আচ্ছা, তাহলে এটা কেমনে বের করবো? একইভাবে এই দুটো বিয়োগ করার পাশাপাশি যে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের পরিবর্তন, একই ফরম্যাটে, যে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের পরিবর্তন, ঠিক আছে, পরিবর্তন। তাহলে এখন এই দুটো তুমি যদি বিয়োগ করো, তাহলে 1.64 মেবি আসে, এর আগে বের করছিলাম 1.64 চলে আসে। এটা তুমি যে এটা বিয়োগ করবা, দেখবা যে 1.64 চলে আসবে। একের জন্য বের করবা 1 ডিগ্রি সেলসিয়াস, এর জন্য বের করবা 1 ডিগ্রি সেলসিয়াস জন্য বের করবা, তাহলে 1.64 ডিভাইডেড বাই 2, আর লাগতেছে কত জন্য? 1.4375। তাহলে 1.4375 এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তন জন্য বের করো, তাহলে 1.64 ইন্টু 1.4375 ডিভাইডেড বাই 2। এটা তুমি যদি ক্যালকুলেশন করো ভাইয়া, এটা তুমি ক্যালকুলেশন করলে তুমি যে মানটা পাবা সেটা হচ্ছে 1.17, তারপর একটু ক্যালকুলেশনটা চেক করো, তুমি এইটার জন্য মান পাবা এইটা। তাহলে এখন দেখো, এই যে এইটার জন্য মান পাইছো, এই মানটা এখানে তুমি বসায় দাও, যে 14 জন্য আমাদের তো লাগবে হইলো মোট কথা 15.437 জন্য, এই দুটো যোগ করলে তো 15.437 হয়। 14 জন্য মানটা আগে প্রশ্ন দেওয়াই ছিল, 14 জন্য মান দেওয়া ছিল 11.99 বসাইছি, আর যে মানটা বের করলাম সেটা হচ্ছে এতটুকুর জন্য, কত বের করছি সেটা এখানে বসায় দাও, এই যে 1.17875। এখন আমার যে লাগবে সেটা হচ্ছে ছোট হাতের এফ। ছোট হাতের এফ কেমনে বের হবে? এই যে ছোট হাতের এফ কেমনে বের হবে? ছোট হাতের এফ ইকুয়াল টু, এই যে এই পুরো মানটার জন্য লাগবে, পুরো মানটার মধ্যে কি আছে? 14 আছে, এইটা আছে, তাহলে 14 এর জন্য পাইছি 11.99, আর এই অংশটার জন্য পাইছি 1.17875। তাহলে এই দুটো তুমি যদি যোগ করো এখন, তাহলে মানটা চলে আসবে। তাহলে এই দুটো যোগ করলে তোমার চলে আসতেছে 13.168, 13.16875। তাহলে এইটা আসলো আমার, এই যে বড় হাতের যে এফ এর মান, সেই বড় হাতের এফ এর মান কিন্তু আমার চলে আসলো। আশা করি বুঝতে পারছো। সরি, ছোট হাতের যে এফ এর মান,
দুঃখিত, ছোট হাতের যে এফ এর মান, সেই ছোট হাতের এফ এর মান কিন্তু আমি বের করে ফেলছি। তাহলে ছোট হাতের এফ এর মান বের করা হয়ে গেলে এখন আমার আরেকটা কাজ বাকি আছে, যে কোনোভাবে যদি বড় হাতের এফ এর মান বের করে ফেলতে পারি তাহলে কাজ শেষ। বড় হাতের এফটা কি? বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় চাপ, বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় চাপ। তাহলে এই যে বড় হাতের এফ, বায়ুর তাপমাত্রা কোন রাজশাহীর জন্য, রাজশাহীর জন্য বায়ুর তাপমাত্রা হচ্ছে যে θ1 এর মানটা আগেই বলছিলাম, তাহলে 32.5। আমরা জানি যে θ1 এর দুইটা পরিচয়, একটা হচ্ছে শুষ্ক বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা, অথবা এটাকে আমরা বায়ুর তাপমাত্রা বলতে পারি। এই θ1টা হচ্ছে বায়ুর তাপমাত্রা, তাহলে 32.5 এর জন্য বের করতে হবে। দেখো এখানে 32 এর জন্য আছে, লাগতেছে 32.5 এর জন্য, তার মানে আগের রাস্তায় হাঁটতে হবে। আগের রাস্তায় হাঁটতে হবে কি, যে 32.5 কে ভাঙাইতে হবে। ভাঙাইলে কি আসে? 32 থাকবে, এবং এসে কত যোগ করলে আমি এটা পাবো? 0.5 যোগ করলে পারবো। তাহলে 32 এর জন্য মান দেওয়াই আছে, 0.5 এর জন্য বের করতে হবে। তাহলে এটা বিয়োগ করো, বিয়োগ করলে কি আসবে? 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তনে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের পরিবর্তন। এই দুটো তুমি বিয়োগ করবা, এই দুটো বিয়োগ করলে কত চলে আসবে? এই দুটো বিয়োগ করলে তোমার চলে আসবে, এই দুইটা বিয়োগ করলে তোমার, একটু দেখি এটা কত চলে আসে, একটু বিয়োগ করে দেখি। 39.90 মাইনাস 35.66। আচ্ছা, আমাদের যেহেতু লাগবে কত জন্য দেখো তো, আমাদের এইখানে লাগবে হচ্ছে 32.5 এর জন্য বের করতে হবে। তো 32 এর জন্য দেওয়া আছে, বের করব আমরা হচ্ছে 0.5 এর জন্য। তাহলে 2 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তনে যদি করি, তাহলে 39.90 থেকে 35.66 বিয়োগ করলে চলে আসে 4.24 চলে আসে। তাহলে একের জন্য কত আসবে? একের জন্য চলে আসবে 4.24 ডিভাইডেড বাই 2। অতএব 0.5 এর জন্য চলে আসবে, 0.5 এর জন্য যদি বের করি তাহলে 4.24 গুণন 0.5 ডিভাইডেড বাই 2। তাহলে একটু দেখি, 4.24 ইন্টু 0.5 ডিভাইডেড বাই 2, এখানে চলে আসতেছে সব মিলায় 1.06 চলে আসতেছে। তাহলে খেয়াল করো একটু, আমাদের এই যে বড় হাতের এফ, এই বড় হাতের এফ এর মধ্যে কত কত আছে? বড় হাতের এফ এর মধ্যে আছে আমাদের 32 এর মানটা আছে, আর আছে 0.5 এর মান। তাহলে 32 এর জন্য আসতেছে 35.66, আর 0.5 এর জন্য বের করলাম কত? 1.06। এটা যদি আমরা এখন যোগ করি, এইটা যদি আমরা একটু যোগ করি, এখানে 35.66 যোগ 1.06, তাহলে আমাদের সব মিলে চলে আসতেছে এখানে 36.72। দেখো যদি ক্যালকুলেশনে ভুল হয় তাহলে ক্যালকুলেশনে ঠিক করে নিবা, আদারওয়াইজ কোনো প্রবলেম নেই, আদারওয়াইজ ম্যাথে কোনো প্রবলেম নাই। ক্যালকুলেশনে আমার কাছে ক্যালকুলেটর নাই, তো এই জন্য সবগুলো আমি চেক করে দেখতে পাই নাই, তোমরা একটু চেক করে দেখবা, আশা করি ভুল না হওয়ারই কথা। তো সেক্ষেত্রে দেখো, এই যে আমাদের আরএইচ যদি বের করি রাজশাহীতে, তাহলে আরএইচ ইকুয়াল টু কি আসবে? উপরে ছোট হাতের এফ ডিভাইডেড বাই বড় হাতের এফ ইন্টু 100%। ছোট হাতের এফ এর মান কত বের করছি বলতো? ভিডিও কি চলতেছে? দেখি তো, হ্যাঁ চলতেছে। তাহলে উপরে ছোট হাতের এফ এর মানটা খেয়াল করো, ছোট হাতের এফ এর মান হচ্ছে 13.16875 ডিভাইডেড বাই বড় হাতের এফ এর মান হচ্ছে 36.72 ইন্টু 100%। তাহলে এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি, তাহলে দেখো 13.16875 ইন্টু 100% ডিভাইডেড বাই 36.72, তাহলে আমাদের চলে আসতেছে আলটিমেটলি 35.86 এত পার্সেন্ট, 35.86% চলে আসতেছে। কত আসতেছে? 35.86% চলে আসতেছে। একটু খেয়াল করো ভাইয়ারা, একটু খেয়াল করো, আমরা ঢাকায় যখন আপেক্ষিক আর্দ্রতা বের করছি সেখানে ছিল 41.569, এই যে আর ডি 41.569, এবং এই যে আর আর রাজশাহীতে বের করলাম কত? 35.86। তাহলে দেখো, ঢাকাতে আপেক্ষিক আর্দ্রতার মানটা বেশি, রাজশাহীতে আপেক্ষিক আর্দ্রতার মানটা কম, রাজশাহীতে আপেক্ষিক আর্দ্রতার মানটা কম। আমি তোমাকে কি বলেছিলাম? যেখানে আপেক্ষিক আর্দ্রতার মান কম আসবে সেখানে একজন ব্যক্তি স্বস্তি বোধ করবে। তো রাজশাহীতে যেহেতু আপেক্ষিক আর্দ্রতার মানটা কম, তাহলে আমরা কি বলতে পারবো? যে রাজশাহীতে স্বস্তি বোধ করবে। রাজশাহীতে একজন ব্যক্তি কি করবে? ঢাকার তুলনায় রাজশাহীতে একজন ব্যক্তি স্বস্তি বোধ করবে, ঢাকার তুলনায় রাজশাহীতে একজন ব্যক্তি স্বস্তি বোধ করবে, ঢাকার তুলনায় রাজশাহীতে একজন ব্যক্তি স্বস্তি বোধ করবে। তাহলে যেখানে আপেক্ষিক আর্দ্রতা কম সেখানে একজন ব্যক্তি স্বস্তি বোধ করবে। এই টাইপের যদি প্রবলেম গুলো আসে যে কোথায় একজন ব্যক্তি স্বস্তি বোধ করবে, প্রথমত তুমি ঢাকায় আপেক্ষিক আর্দ্রতা বের করবা, এরপর রাজশাহীতে আপেক্ষিক আর্দ্রতা বের করবা। তো দুই জায়গায় আপেক্ষিক আর্দ্রতা বের করার পরে তুমি কম্পেয়ার করবা বা তুলনা করবা।
তো তুলনা করে দেখবা যেখানে আপেক্ষিক আর্দ্রতা কম আসবে সেখানেই একজন ব্যক্তি কিন্তু স্বস্তি বোধ করবে। তো তুমি যদি এই সৃজনশীল প্রশ্নটা যদি বুঝতে পারো, এই একটা সৃজনশীল দিয়ে তোমার 100 সৃজনশীল সমাধান করা হয়ে যাবে এবং টেস্ট পেপারে কোনো প্রশ্নই তোমার আটকাবে না। তুমি যেই প্রশ্ন হাতে নিবা দেখবে যে টেস্ট পেপারে সবগুলো প্রশ্ন তুমি সমাধান করতে পারতেছো। ওকে, সো জাস্ট এই প্রশ্নটা ভালো মতো সমাধান করে যাবে, তোমাকে তো আমি বুঝাই দিলাম। তো আজকের আমাদের ক্লাসটা আমি এখানেই শেষ করতেছি। ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে কাইন্ডলি একটু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দিতে পারো। ওকে, আর পরবর্তীতে আমরা কিন্তু তোমাদের এই সাজেশন ক্লাসগুলো নিয়ে আসবো, তাই একটু কষ্ট করে আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। ধন্যবাদ সবাইকে।